মানে পিপিটির মধ্যে করার চেষ্টা করছি কেন, দেখো স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে যেহেতু আমি সাবজেক্টটা ডিটেলে পড়াবো বলছি, তা ডিটেলে যদি পড়াই তাহলে তো সাবজেক্টটা একটা ইন্ট্রোডাকশন থাকে। তো সাবজেক্টের ইন্ট্রোডাকশনে দেখবে তোমার কাজের কথা বেশ কম থাকে, বেশি যে কথাগুলো থাকে সেটা হচ্ছে তোমার করা, মানে মানে সাবজেক্টটা ভালোবাসা জাগানো, বা সাবজেক্টটার মানে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে কিছু কথাবার্তা বলা, কিছু টার্মস বা টার্মিনোলজিস ইন্ট্রোডিউস করা, এইসব পার্টগুলো তো মূলত থাকে। তো সেই জন্যে আমরা প্রথম পার্টটায় ওই বড্ড বেশি লেখালেখি হবে বলে এটা আমি পিপিটিতে করছি আর কি। মানে কিছু কিছু জিনিস আমি পিপিটিতে করব, কিছু কিছু জিনিস আমি হাতে লিখে লিখে করব। হ্যাঁ, হাতে লিখলে একটু স্লো হয়ে যায়। এটা যেহেতু প্রথম ক্লাসটা একটুখানি কুইকলি বলা যাবে, সেখানে আমি পিপিটিতে করছি। আর প্রত্যেকটা ক্লাসের আমি পিপিটিটা শেয়ার করে দেবো, এবং তার সঙ্গে সঙ্গে যে ক্লাসটা নেওয়া আছে তার ভিডিওটাও শেয়ার করে দেবো। সেটাও তোমাদের আলটিমেটলি মানে কিছুটা হেল্প করবে আর কি, যে প্রথমবারে যদি ঠিকঠাক বুঝতে অসুবিধা হয়, পরের বারে তুমি কিন্তু সেটা বুঝে যেতে পারবে। তা তোমরা যেটা করবে, খাতা পেন নিয়ে সার্টেনলি বসবে, কিন্তু ওই মানে যা দেখাচ্ছি মানে পিপিটিতে, সেইগুলো অ্যাজ ইট ইজ তোমাকে লেখার দরকার নেই। যখন হয়তো এতে করব, যখন তোমার খাতা পেন নিয়ে কষবো, মানে আমি যখন লিখে 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 করব, তখন হয়তো আমার সঙ্গে সঙ্গে তুমি চলতে পারবে, এবং তুমি তার মতো করে লিখে 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 গেলে তোমার কাছে একটা ক্লাস নোট হয়ে গেল, তাহলে এই পিপিটিটা জেরক্স টেরক্স করার তোমার দরকার পড়বে না। মানে যেটা যেটা যে রাইট আপটা হবে, রাইট আপটা জেরক্স করার দরকার পড়বে না। কিন্তু যখন করা হবে, মানে পাওয়ার পয়েন্টে করবো, সেই পাওয়ার পয়েন্টটা লেখার চেষ্টা করে না, পাওয়ার পয়েন্ট আমি শেয়ার করে দেবো, অসুবিধা হবে না। ঠিক আছে, চল শুরু করা যাক। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে, চলো আমরা শুরু করি। আচ্ছা, আমরা শুরুটা করছি এরকম একটা জায়গা থেকে, সেটা হচ্ছে কি, দেখবে যারা আমার কাছে আগে পড়েছো তাদেরকে পড়ানোর সময় আমি একটা কথা বারবার বলতাম, যে আমরা যে থিওরিগুলোকে পড়ি, মানে ফিজিক্যাল কেমিস্ট্রির থিওরি বা ফিজিক্সের থিওরি পড়ি, সেই থিওরিগুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। কিছু কিছু থিওরি আছে বা কিছু কিছু ল আছে, যে কোনো অ্যাজামশন বা পস্টুলেটের উপর নির্ভর করে না। আমরা ডেইলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করি বা এক্সপেরিমেন্টাল অবজারভেশন যেটা তুমি পাচ্ছ, তার জেনারেলাইজেশন হচ্ছে সেই সমস্ত লগুলো। যেমন ধরো থার্মোডাইনামিক্স যখন পড়ানো হয়, থার্মোডাইনামিক্সের যে ফার্স্ট ল সেকেন্ড ল তুমি দেখেছো, কেমিক্যাল কাইনেটিক্স থেকে ল মাস অ্যাকশন তুমি দেখেছো, ইলেকট্রোকেমিস্ট্রি থেকে ফ্যারাডেস ল দেখেছো। এইসব লগুলো, এইগুলো হচ্ছে তুমি ডেইলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করছো তার জেনারেলাইজেশন, বা এক্সপেরিমেন্টাল অবজারভেশন যেগুলো আছে সেই এক্সপেরিমেন্টাল অবজারভেশনের জেনারেলাইজেশন। এই যে লগুলো, এই লগুলোর পিছনে কিন্তু কোনো অ্যাজাম্পশন বা পস্টুলেট নেই। আবার অন্যদিকে কিছু কিছু থিওরি আছে বা কিছু কিছু লজ আছে যেগুলো শুরুই হয় কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেট থেকে। যেমন ধরো তুমি কাইনেটিক থিওরি অফ গ্যাস যখন পড়েছো, কাইনেটিক থিওরি অফ গ্যাস দেখো শুরুই হচ্ছে কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেটস থেকে। তুমি বোর থিওরি পড়েছো, সেটা শুরুই হচ্ছে কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেটস থেকে। ঠিক আছে, তাহলে প্রথম ক্যাটাগরি যেটা, সেই প্রথম ক্যাটাগরিটা যেটা কোনো অ্যাজাম্পশন বা পস্টুলেটের উপর ডিপেন্ড করে না, ডেইলি লাইফে যে সমস্ত তুমি এক্সপিরিয়েন্স গ্যাদার করছো বা এক্সপেরিমেন্টাল অবজারভেশনের জেনারেলাইজেশন, সেগুলো কোনো ভুল থাকতে পারে না, কারণ এক্সপেরিমেন্ট তো ভুল কথা বলবে না। এটা। আর পরের দিকে যেগুলো অ্যাজাম্পশন বা পস্টুলেটের উপর বেশ করে, সেইগুলোতে কিছু কিছু ভুল ভ্রান্তি থেকে যেতে পারে, কারণ অ্যাজাম্পশন বা পস্টুলেটগুলো যদি তোমার অ্যাডিকুয়েট না হয়, তার সঙ্গে কিছু কিছু অ্যাপ্রক্সিমেশন ইনভলভ থাকে, সেই অ্যাপ্রক্সিমেশনগুলো অ্যাডিকুয়েট না যদি না হয়, তাহলে ফাইনাল রেজাল্টটা তোমার ভুল হতে পারে। তাহলে ফাইনাল রেজাল্টটা যদি ভুল হয়, তাহলে তোমাকে ফিরে যেতে হবে, করে অ্যাজাম্পশন বা পস্টুলেটগুলোকে মডিফাই করতে হবে, করে ক্যালকুলেশনটা আবার করতে হবে। এইভাবে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তুমি একটা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পাচ্ছ। তাহলে আমরা পড়বো স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। এই স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সটা কিন্তু সেকেন্ড ক্যাটাগরির মধ্যে পড়ছে। তাহলে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স লাইক কোয়ান্টাম মেকানিক্স আর কাইনেটিক থিওরি অফ গ্যাস, এটা শুরু হবে কিন্তু কতগুলো অ্যাজাম্পশন বা পস্টুলেটের উপরে বেস করে। স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ইন জেনারেল, সেখানে তিনটে ভীষণ ইম্পর্টেন্ট পস্টুলেটস আছে, সেই তিনটে ইম্পর্টেন্ট পস্টুলেটস দিয়ে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি স্টার্ট করতে হবে। ঠিক আছে, তিনটে পস্টুলেটের মধ্যে আমরা দেখবে পড়বো
প্রিন্সিপালস অফ ইকুয়াল এ প্রায়োরি প্রবাবিলিটিস বা পস্টুলেট অফ ইকুয়াল এ প্রায়োরি প্রবাবিলিটিস, তারপর থাকে যে বোলম্যান হাইপোথিসিস, আর তারপরে থাকে এরগডিক হাইপোথিসিস। এই তিনটে হাইপোথিসিস বা তিনটে পস্টুলেটের উপর স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সটা তোমার দাঁড়িয়ে আছে। সেই স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সটা আমরা পড়তে চলেছি, ঠিক আছে? আচ্ছা, স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স এই জিনিসটা কি সেটা প্রথমে বুঝতে হবে। আচ্ছা, স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের আগে দেখবে তোমাদের সিলেবাসে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স থাকে, আর যখন কোনো একটা এমএসসি লেভেলে কোনো একটা কোর্স প্রোভাইড করা হয় সেখানে তুমি স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স না বলে হয়তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বলছে। তাহলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এবং স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের সামান্য তফাৎ আছে, সেই তফাৎটা আমাদের এখানে পরিষ্কার হয়ে যাবে। তাহলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স জিনিসটা কি না, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ইজ দ্য সাবজেক্ট দ্যাট ডিলস উইথ মাইক্রোস্কোপিক বেসিস অফ ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। মানে মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে বা মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে, হ্যাঁ, কোনো একটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টিকে বোঝা, সেটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মূল কথা। আচ্ছা, এবারে এই যে ম্যাক্রোস্কোপিক প্রপার্টিগুলো যখন থার্মোডাইনামিক প্রপার্টি হবে তখনই তার নাম হয়ে যাবে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। তার মানে when the macroscopic properties are related to thermodynamics then it is called statistical thermodynamics। অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে statistical thermodynamics deals with microscopic basis of the macroscopic thermodynamic property। মানে ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টিজ মানে ধরো তুমি হয়তো প্রেসার বুঝতে চাইছো, তুমি কেমিক্যাল পোটেনশিয়াল বুঝতে চাইছো, তুমি ইন্টারনাল এনার্জি, এনথালপি হেলমহোল্টজ এনার্জি, গিবস এনার্জি, এই ধরনের কোয়ান্টিটিগুলোকে বুঝতে চাইছো, তাহলে সব ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টি। এইগুলো সার্টেনলি ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে সেগুলোকে বোঝার এক রকমের রাস্তা আছে, কিন্তু স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স আমাকে যেটা করতে হবে ওইগুলো কি মাইক্রোস্কোপিক বা মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে বুঝতে হবে। মানে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স তো একটা মাইক্রোস্কোপিক নেচার নিয়ে কথাবার্তা বলে না, হ্যাঁ, মানে ইন্ট্রিনজিক স্ট্রাকচার অফ দ্য সিস্টেম সেটা নিয়ে কিন্তু ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স কথা বলে না, স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স কিন্তু সেই কথাটা বলবে। তার মানে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স তাহলে কি হলো না, স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স ইজ এ সাবজেক্ট দ্যাট ডিলস উইথ দ্য মাইক্রোস্কোপিক বেসিস অফ দ্য ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টি, ঠিক আছে? আচ্ছা, স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের অ্যাপ্রোচটা কি? অ্যাপ্রোচটা হচ্ছে এই যে আমাদের সেকেন্ড টাইপ অফ থিওরি, তার জন্য একটা জেনারেল যে অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচটাই। তাহলে প্রথমে তোমাকে মেনে নিতে হবে যে কোন একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেম ইজ কনসিস্ট অফ হিউজ নাম্বার অফ পার্টিকেলস, যেগুলোকে ইউজুয়ালি মলিকুলস বলা হয়। কাইনেটিক থিওরি অফ গ্যাসেও দেখো শুরুতে তুমি এই কথাটাই বলেছিলে যে অ্যাকনলেজ দ্যাট এ ম্যাক্রোস্কোপিক সিস্টেম ইজ কনসিস্ট অফ হিউজ নাম্বার অফ পার্টিকেলস কল্ড মলিকুলস। আচ্ছা, এবারে এই যে মলিকুলগুলো কেমন করে বিহেভ করছে সেটা আগে তোমাকে মাপতে হবে। আর সব ক্ষেত্রে মাইক্রোস্কোপিক পার্টিকেল যেহেতু সেগুলো কিভাবে বিহেভ করছে সেটা সবসময় দেখা তোমার পক্ষে সম্ভব নয়, সবসময় মাপা তোমার সম্ভব নয়। সেই জন্য তোমাকে যেটা করতে হয় কিছু অ্যাজাম্পশনস নিতে হয় বা কিছু এখানে পস্টুলেটস নিতে হয়, ঠিক আছে? তাহলে সেকেন্ড স্টেপে যেটা তোমায় করতে হচ্ছে যে আইদার মেজার অর গেস দ্য স্ট্যাটিক বা ডাইনামিক প্রপার্টি অফ ইন্ডিভিজুয়াল মলিকুল। প্রত্যেকটা মলিকুলের যে স্ট্যাটিক বা ডাইনামিক্যাল বিহেভিয়ার যেটা সেটাকে বুঝতে হবে, এবং সেটা সবসময় মানে মাপতে পারবে সেরকম না, সেই জন্য তোমার কিছু পস্টুলেট ব্যবহার করতে হতে পারে, সেটাই বলা হচ্ছে দিস রিকোয়ার সার্টেন কাইন্ড অফ অ্যাজাম্পশনস। আচ্ছা, তাহলে ইন্ডিভিজুয়াল মলিকুলগুলো কেমন বিহেভ করছে সেইখান থেকে তো তোমাকে ওভারঅল ম্যাক্রোস্কোপিক ম্যানিফেস্টেশনটা দেখতে হবে। তো ম্যাক্রোস্কোপিক সিস্টেমটা অ্যাজ এ হোল কেমন বিহেভ করছে সেটাকে বুঝতে গেলে তোমাকে যে মাইক্রোস্কোপিক যে পার্টিকেলগুলো তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রপার্টিগুলো সাম কাইন্ড অফ অ্যাভারেজিং করতে হবে। তাহলে মেক সাম কাইন্ড অফ অ্যাভারেজিং অফ দ্য মাইক্রোস্কোপিক প্রপার্টি টু গেট দ্য প্রপার্টি অফ দ্য ম্যাক্রোস্কোপিক সিস্টেম অ্যাজ এ হোল। যেহেতু মাইক্রোস্কোপিক পার্টিকেলগুলোকে দিয়েই হচ্ছে তোমার ম্যাক্রোস্কোপিক সিস্টেমটা তৈরি হয়েছে, তাহলে মাইক্রোস্কোপিক পার্টিকেলের বিহেভিয়ারগুলোকে যদি আমি বুঝে যাই তাহলে সেখান থেকে ওই ম্যাক্রোস্কোপিক যে সিস্টেম তার বিহেভিয়ারগুলোকে বুঝে যেতে পারবে। এই এক্সপেকটেশন অনুযায়ী আমাকে সাম কাইন্ড অফ একটা অ্যাভারেজিং করতে হবে। মাইক্রোস্কোপিক মানে ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলোর প্রপার্টিগুলো তুমি নাও, নিয়ে সাম কাইন্ড অফ অ্যাভারেজিং করো। আচ্ছা, এবার প্রবলেম যেটা হচ্ছে যে যে যখন তুমি একটা থার্মোডাইনামিক সিস্টেম কনসিডার করবে সেখানে মাইক্রোস্কোপিক পার্টিকেলের সংখ্যা কিন্তু হিউজ, মানে অফ দ্য অর্ডার অফ অ্যাভোগাড্রো নাম্বার, মানে 6.023 ইন্টু 10⁻23 এরকম অর্ডার। হয়তো তার থেকে সামান্য কম বেশি হতে পারে, কত 5-10 গুণ কম বেশি হলে, কিন্তু নাম্বারটা হচ্ছে হিউজ। তাহলে এত হিউজ পার্টিকেলস তাদের ইন্ডিভিজুয়াল প্রপার্টিগুলোকে দেখে সেইখান থেকে সাম কাইন্ড অফ অ্যাভারেজিং করাটা ইটস নট এ ম্যাটার অফ জোক। এটা কিন্তু এক্সট্রিমলি ডিফিকাল্ট একটা ব্যাপার, একটা নন ট্রিভিয়াল টাস্ক। তার জন্য তোমাকে কি করতে হবে যে অ্যাকচুয়ালি রিয়েলিস্টিক প্রবলেমটাকে কিছুটা সিম্পলিফাই করে নিতে হবে। হ্যাঁ, অর্থাৎ কিছু সিম্পলিফাই করে নেওয়ার জন্য কিছু অ্যাজাম্পশনস তোমাকে ব্যবহার করতে হবে,
এবং অ্যাট দ্য সেম টাইম দেখবে যে অ্যাকচুয়ালি কমপ্লিকেটেড ম্যাথামেটিক্সটাকে সিম্পল ম্যাথামেটিক্স দিয়ে রিপ্লেস করতে হবে, অর্থাৎ কিছু ম্যাথামেটিক্যাল অ্যাপ্রক্সিমেশনে করার দরকার পড়বে। আমরা যখন বোলম্যান ডিস্ট্রিবিউশন বা বোস-আইনস্টাইন মানে ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন বা তোমার বোস-আইনস্টাইন ফের্মি-ডিডার ডিস্ট্রিবিউশন এগুলোকে করব, তখন দেখবে কেমন করে ম্যাথামেটিক্যাল অ্যাপ্রক্সিমেশনগুলোকে ব্যবহার করা হচ্ছে। স্টেপ 4 এটাই বলা হচ্ছে, নাম্বার অফ পার্টিকেলস in a macroscopic system is huge, of the order of 10 to the power 23. Averaging processing is a non-trivial issue, requires certain assumptions and approximation. এই অ্যাভারেজিংটা তো সহজ নয়, সেখানে তোমার কিছু অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেশন লাগবে। আচ্ছা, এবারে আলটিমেট যে রেজাল্টটা পেলে সেই রেজাল্টটা সত্যি কিনা সন্দেহ আছে। কেন সন্দেহ আছে? তার কারণটা হচ্ছে যে তুমি তো কিছু অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেশন নিয়েছো, রিয়েলিস্টিক সিচুয়েশনটাকে তুমি তো সিম্পলিফাই করেছো কিছু আইডিয়ালিস্টিক সিচুয়েশন দিয়ে। তাহলে তো এই যে অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেশনগুলো অ্যাডিকুয়েট না হয়, তাহলে ফাইনাল রেজাল্টে তোমার ভুল হতে পারে। এবার তুমি ঠিক করেছো কিনা সেটা বুঝতে হবে তোমাকে ওই এক্সপেরিমেন্টাল রেজাল্ট বা অলরেডি এস্টাবলিশ যে সমস্ত কারেক্ট থিওরিটিক্যাল রেজাল্ট আছে তার সঙ্গে কম্পেয়ার করে। ঠিক আছে, যদি মিলে গেছে তো ভালো, যদি না মেলে তোমাকে কি করতে হবে, আবার ফিরে যেতে হবে, ফিরে গিয়ে অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেশনগুলো সুইটেবলি চেঞ্জ করতে হবে, ক্যালকুলেশনে রিডিউ করতে হবে, এবং এইভাবে চলবে যতক্ষণ না পর্যন্ত তুমি একটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাও। তো কি বলা হচ্ছে ফাইনাল স্টেপে? ফাইনালি চেক whether the final result match with the experimental results or already established correct theoretical result. If they match, then it is fine. If not, then modify the assumption and approximation accordingly. Redo the calculation and redo the calculations again and again until a satisfactory result is obtained. যতক্ষণ পর্যন্ত না একটা ঠিকঠাক রেজাল্ট হচ্ছে, তোমাকে এই কাজটা কিন্তু বারবার করে যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে ব্যাপার। তাহলে এই হচ্ছে যে টাইপ 2 যে থিওরিগুলো তার জেনারেল অ্যাপ্রোচ। স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যেহেতু এই ক্যাটাগরি থিওরির মধ্যে পড়ছে, যেটা অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেশন দিয়েই স্টার্ট হয়, তাদের জন্য তোমাকে কিন্তু 5টা স্টেপস করতে হবে। আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের গভীরে ঢুকবো তখন দেখবে এগুলো কিন্তু সত্যি করা হচ্ছে বা করতে হচ্ছে আমাদের। ঠিক আছে, ব্যাপার। চলো তাহলে এবারে নেক্সট যেটা, সেটা হচ্ছে যে আমি তো পড়ছি স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স, ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স বিএসসিতে তুমি পড়েছো। তাহলে লোকে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের মতো অত ভালো একটা থার্মোডাইনামিক্স থাকা সত্ত্বেও লোকে কেনই বা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স পড়ছে, বা কেনই বা মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে টোটাল গল্পটাকে বোঝার চেষ্টা করছে? তাহলে কি ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে কিছু গন্ডগোল আছে? আসলে গন্ডগোল বলতে ঠিক গন্ডগোল বলা যায় না। যেটা বলবো সেটা তার লিমিটেশনও বলতে পারো, তার স্ট্রেংথও বলতে পারো। যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের যে লগুলো আছে বা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স অ্যাজ এ হোল, সেটা কিন্তু এই ইন্ট্রিনজিক স্ট্রাকচার অফ দ্য মলিকুল বা মাইক্রোস্কোপিক নেচার অফ দ্য সিস্টেম এগুলো উপরে কোনো রকমভাবে নির্ভর করে না বা সেটাকে সে দেখতেই চায় না। মানে তোমার যেটা ইম্পর্টেন্ট যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে দেখবে সব লগুলো এম্পিরিক্যাল, কোনো অ্যাজাম্পশন বা পস্টুলেটস নেই, সেটা ম্যাক্রোস্কোপিক ও বাল্ক সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল, এবং এরা মাইক্রোস্কোপিক নেচার অফ দ্য পার্টিকেল মানে মলিকুলটা ডায়াটমিক না ট্রায়াটমিক, তার মধ্যে কি সব ইন্টারাকশন হচ্ছে কি হচ্ছে না, তাদের মধ্যে হচ্ছে কলিশন হচ্ছে, এইসব ডিটেলিং নিয়ে সে ভাবছে না, সে হচ্ছে বাইরে থেকে সবকিছু দেখবে। এটা এটা যেমন ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের স্ট্রেংথ, কিন্তু এটাই ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের লিমিটেশন। সেটা হচ্ছে যে তুমি যদি মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটাকে বুঝতে চাও, তাহলে কিন্তু ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স সেই জায়গাটা তোমায় দেবে না। এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটা অনেক সময় বোঝার দরকার, কারণ সিস্টেমটাকে যদি তোমার মতো করে ইঞ্জিনিয়ার করার চেষ্টা করো বা তোমার মতো করে মডিফাই করার চেষ্টা করো, মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা জানলে তোমার পক্ষে করতে সুবিধা হবে। যেমন ধরো, যে কোনো একটা ধরো তোমার জ্বর হয়েছে, বাইরে থেকে ডাক্তার কি দেখলো, থার্মোমিটার নিয়ে দেখলো, দেখে তার মতো করে একটা ওষুধ দিল। এইটা একটা। আর একটা যেটা করতে পারে সেটা হচ্ছে যে ওরকম করে ছেড়ে গেলে তো ভালো, না সারলে তোমায় কি করতে হয়, যেটা করতে হয় কিছু ইনভেস্টিগেশন করতে হয়। তোমাকে হয়তো এই রক্ত পরীক্ষা করতে হলো, এই এটা পরীক্ষা করতে হলো, সেটা পরীক্ষা করতে হলো, বেশ কিছু জিনিস তোমাকে পরীক্ষা-টরীক্ষা করতে হলো। করে ডাক্তারবাবু হচ্ছে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে বোঝার চেষ্টা করলেন এখানে কিসের ভাইরাস আছে বা কিসের জীবাণু আছে বা কিসের ব্যাকটেরিয়া আছে। এটা ম্যালেরিয়া থেকে জ্বর হচ্ছে নাকি টাইফয়েড থেকে জ্বর হচ্ছে, নাকি করোনা হতে চলেছে। এসবগুলোকে দেখে তার মতো করে চিকিৎসা করতে। তার মানে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা জানলে তা তোমার পক্ষে না জিনিসটাকে তোমার সুবিধা মতো চেঞ্জ করাটা তোমার পক্ষে অনেক সহজ হয় আর। হ্যাঁ, সেটাই হচ্ছে তোমার ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের লিমিটেশন এবং ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স থেকে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স আমি কেন করছি তার রাস্তা। কি বলা হচ্ছে?
The classical thermodynamics is universal, does not bother with the internal structure and components of the system. This is the strength of classical thermodynamics. But classical thermodynamics cannot answer to the following question. Now, what is the microscopic basis of entropy? দেখো এনট্রপি জিনিসটা কি সেটা সেকেন্ড লতে এনট্রপি চেঞ্জটাকে ক্যালকুলেট করা হয়, অ্যাবসলিউট এনট্রপি থার্ড লতে আসে। এই থার্ড লটা কি তুমি এক্সপ্লেন করতে চাও, বা এনট্রপির টার্মস যখন কোয়ান্টিটি বা ইকুইলিব্রিয়াম তুমি বুঝতে চাইছো, সব ক্ষেত্রে দেখবে যেটা বলা হচ্ছে যে এনট্রপি যে মেজার অফ মাইক্রোস্কোপিক ডিজঅর্ডার। তাহলে এনট্রপিটাকে কিন্তু তুমি ম্যাক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে এনট্রপির চেঞ্জটাকে বুঝতে পারো, কিন্তু এনট্রপি জিনিসটা অ্যাকচুয়ালি কি তুমি বুঝতে পারছো না। কিন্তু এনট্রপিতে যে মেজার অফ মাইক্রোস্কোপিক ডিজঅর্ডার সেটাকে বুঝতে গেলে তোমার মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে বা মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটাকে বুঝতে হবে। আচ্ছা, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স তুমি জানো কোন একটা স্পন্টেনিয়াস প্রসেসের জন্য এন্ট্রপি অলওয়েজ ইনক্রিজ করে and it attains its maximum limiting value when equilibrium is established. তাহলে এই যে তোমার ইউনিভার্সাল এন্ট্রপিটা স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে অলওয়েজ ইনক্রিজ করছে এবং ইনক্রিজ করতে করতে তাহলে ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছে গেলে ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করছে। ইটস এ ফ্যাক্ট। কিন্তু কেন কেন এন্ট্রপিটা তোমার জাস্ট বাড়ছে কোন একটা স্পন্টেনিয়াস প্রসেসের জন্য, হ্যাঁ, সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে এন্ট্রপি যে মেজার মাইক্রোস্কোপিক ডিজঅর্ডার এটা না বুঝলে তুমি কিন্তু এক্সপ্লেন করতে পারবে। আচ্ছা, যেটা থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। থার্ড ল অফ থার্মোডাইনামিক্স কি বলে না, ফর এ পিওর এন্ড পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড অ্যাবসলিউট এন্ট্রপিটা জিরো হবে অ্যাট অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, বা টেম্পারেচার যখন জিরো কেলভিন হয়ে যাবে কোনো একটা পারফেক্টলি ক্রিস্টালাইন সলিডের জন্য অ্যাবসলিউট এন্ট্রপিটা জিরো হবে। এর কারণটা কি? এটা ওটা তো ফ্যাক্টটা তুমি পেলে, কিন্তু এর কারণটা যদি বুঝতে হয় তাহলে তোমাকে কিন্তু মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকেই বুঝতে হবে। যদি এস ইকুয়াল টু কে এল এন ডব্লিউ এরকম একটা রিলেশন পাবে তুমি, যেখানে ডব্লিউটা হচ্ছে থার্মোডাইনামিক ওয়েট বা থার্মোডাইনামিক প্রবাবিলিটি, সেইটা করে একটা পিওর অ্যান্ড পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড জিরো কেলভিন টেম্পারেচারে ওই ডব্লিউটা বেসিক্যালি ওয়ান হয়ে যাচ্ছে বলে এন্ট্রপিটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এইটা বুঝতে গেলে দেখো তোমাকে মাইক্রোস্কোপিক ডিজঅর্ডারনেসটা বুঝতে হচ্ছে বা মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে তোমায় বুঝতে হবে। আচ্ছা, চার্লস ল, বয়েলস ল, অ্যাভোগাড্রোস ল ইত্যাদি ব্যবহার করে পিভি ইকুয়াল টু এনআরটি এরকম একটা ইকুয়েশন তুমি পেয়ে যাও আইডিয়াল গ্যাসের জন্য। কিন্তু সেই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কোথা থেকে এলো, মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে তুমি বুঝতে চাই। যেটা কাইনেটিক থিওরি অফ গ্যাসে দেখবে করা হয় যে ইন্ডিভিজুয়াল মলিকুলগুলো দেওয়ালে ধাক্কা দিচ্ছে, তার মতো করে মোমেন্টামের চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, মোমেন্টামের চেঞ্জ মানে ফোর্সকে এরি দিয়ে গুণ করে প্রেশার হচ্ছে। এইরকম ভাবে প্রেশারের যে ফান্ডামেন্টাল ইকুয়েশনটা তৈরি করা গিয়েছিল এবং সেইখান থেকে তুমি গ্যাসের ইকুয়েশন অফ স্টেটটাকে এস্টাবলিশ করতে পারছো। তাহলে ইকুয়েশন অফ স্টেটের যে মাইক্রোস্কোপিক বেসিসটা সেটাও কিন্তু তোমার ওই স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স বা কাইনেটিক থিওরি অফ গ্যাস সেটা প্রোভাইড করবে। ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স কিন্তু তার কোনো সদুত্তর দিতে পারছে না। তাহলে বুঝতে পারলে যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের কিন্তু কিছু লিমিটেশন আছে, সে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে কিছুই বুঝতে চায় না। ধরো আমি ইন্টারেস্টেড মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসগুলোকে বুঝতে, তো ইট ইজ দ্য স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স যেটা তোমাকে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে এই প্রশ্নগুলো উত্তর দিতে শেখাবে। ঠিক আছে? আচ্ছা, এবারে এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স সেটা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের মতোই হচ্ছে ইউনিভার্সাল। আর ইউনিভার্সাল মানে এটা তুমি বড় সিস্টেম থেকে ছোট সিস্টেম সর্বত্র অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো স্টেটস অফ ম্যাটারে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো টেম্পারেচার রেঞ্জে তুমি অ্যাপ্লাই করতে পারবে। প্রচন্ড হাই টেম্পারেচার থেকে একজন ন্যানো কেলভিন যেখানে বোস-আইনস্টাইন কনডেনসেট হচ্ছে বা লিকুইড হিলিয়াম টেম্পারেচার কয়েক কেলভিন, হ্যাঁ, সেই জায়গা পর্যন্ত তুমি কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের বা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের প্রিন্সিপালটাকে কাজে লাগাতে পারছো। আর কনসেপ্ট অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কোথায় কোথায় ব্যবহার করতে আচ্ছা মানে হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে মানে ঠিক আছে, এটা বললাম অলরেডি যে কেন এটা ইউনিভার্সাল। তার কারণটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের কনসেপ্টটা তুমি ব্যবহার করতে পারছো ইন এ সিস্টেম অফ আরবিট্রারি সাইজ দ্যাট ইজ ফ্রম ভেরি স্মল সাইজ লাইক সেল টিস্যুস এক্সেট্রা টু এ ভেরি বিগ লাইক ইউনিভার্স। ইট এনি স্টেটস অফ ম্যাটার লাইক সলিড, লিকুইড, গ্যাস আর প্লাজমা, যে কোনো স্টেটস অফ ম্যাটারে তুমি কনসেপ্ট অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ব্যবহার করতে পারবে ইন এনি টেম্পারেচার ফ্রম ভেরি লো টু ভেরি হাই টেম্পারেচার, সেখানে তুমি স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সকে ব্যবহার করতে পারবে। তো স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স ইউনিভার্সিটি ওই কারণে যে কোনো টেম্পারেচার রেঞ্জে ব্যবহার করতে পারে, যে কোনো স্টেটস অফ ম্যাটারে ব্যবহার করতে পারে, যে কোনো সাইজের সিস্টেমের ক্ষেত্রে তুমি এটা ব্যবহার করতে পারো। ঠিক আছে? তো দেখো এই যতখানি বললাম এই যে পার্টটা, এই পার্টটা একটা সাবজেক্টকে জাস্ট ইন্ট্রোডিউস করার জন্য প্রথমে বলা হলো। সাটেলি এখান থেকে তো তোমার আর এমসিকিউ পড়বে না, হ্যাঁ, কিন্তু এই সাবজেক্টটা যেহেতু তোমাকে শিখতে হবে সেই জন্য এই পার্টটাকে বললাম। দেখো তো যতটুকু বলেছি তাতে কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। মানে যে কথাগুলো বলেছি সেখানে যদি কারো কোনো কনসেপচুয়াল কোনো অসুবিধা থাকে বলো। ঠিক আছে? কোথায় গেলে সবাই? হ্যাঁ, রেসপন্স করো, সবাই আছো তো?
হুম। আচ্ছা, এবারে একটুখানি তোমাদের নড়ে চড়ে বসতে হবে। এতক্ষণ তো ঠিক আছে, মানে সাডেনলি কাজের কথা বলা হলো, কিন্তু সেটা তোমার পরীক্ষা পারপাসে ওটা ইম্পর্টেন্ট না, যে কোনো সাবজেক্টকে প্রপারলি ইন্ট্রোডিউস করতে গেলে এইভাবে তোমায় করতে হবে। এবারে একটু নড়ে চড়ে বসো। এবারে আমরা কিছু টার্মস ইন্ট্রোডিউস করব, টার্মস বা টার্মিনোলজি ইন্ট্রোডিউস করব, যেগুলো স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স পড়তে গিয়ে অহরহ লাগবে, বারবার লাগবে, সেই ধরনের কিছু টার্মস আমরা ইন্ট্রোডিউস করতে চলেছি। আচ্ছা, প্রথম যে টার্মটা নিয়ে আমি কথাবার্তা বলছি সেটা হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম। আচ্ছা, থার্মোডাইনামিক সিস্টেম মানে কি? থার্মোডাইনামিক সিস্টেম মানে হচ্ছে একটা ম্যাক্রোস্কোপিক বা বাল্ক সিস্টেম, যেখানে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের লগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এই লগুলোকে অ্যাপ্লাই করার জন্য যে সুইটেবল যে সিস্টেমটা, সেটাই হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম। এবং এই থার্মোডাইনামিক সিস্টেমটা কি হতে হবে না, ম্যাক্রোস্কোপিক বা বাল্ক হতে হবে। মাইক্রোস্কোপিক হলে কিন্তু হবে না, কারণ লজ অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স ম্যাক্রোস্কোপিক বা বাল্ক সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল। আর এবারে প্রশ্নটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে এই যে ম্যাক্রোস্কোপিক বা বাল্ক সিস্টেম, এটা অ্যাকচুয়ালি মানেটা কি? আচ্ছা, মানেটা হচ্ছে তোমার তিনটে ইম্পর্টেন্ট ফিচার্স আছে একটা ম্যাক্রোস্কোপিক বা বাল্ক সিস্টেমের জন্য। প্রথম কথা হচ্ছে যে টোটাল নাম্বার অফ পার্টিকেল এনটা কিন্তু টেন্ডস টু ইনফিনিটি হবে, যে টোটাল নাম্বার অফ পার্টিকেল এন টেন্ডস টু ইনফিনিটি। মানে এখানে ইনফিনিটি হচ্ছে মানে মানে কি শুধু মানে ইনফিনিটি ইনফিনিটি ঠিক নয়, এটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার দেখো 10⁻23, 10⁻23 হিউজ নাম্বার। সেই জন্য বলা হচ্ছে নাম্বার অফ পার্টিকেল এন টেন্ডস টু ইনফিনিটি। ইনফিনিটি মানে বেসিক্যালি এখানে হিউজ নাম্বার অফ পার্টিকেল, সেটা বলা হয়। টোটাল ভলিউম অফ দ্য কন্টেনার, সেটাও তোমার ইনফিনিটি। আচ্ছা, এখানেও একই ব্যাপার, ভলিউম অফ দ্য কন্টেনার কি আর ইনফিনিটি হয় বাস্তবে? তা তো নয়। আসলে যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে ইন্ডিভিজুয়াল যে মলিকুলগুলো, তার একটা অ্যাবসলিউট ভলিউম আছে, যেটা 4/3πr3, যেখানে আটটা হচ্ছে অ্যাটমের রেডিয়াসটা। হ্যাঁ, ধরে নিচ্ছি অ্যাটমটা তোমার স্ফেরিকাল। তাহলে ইন্ডিভিজুয়াল মানে অ্যাটম বা মলিকুল, অ্যাটম বললে ভুল হচ্ছে, অ্যাটম বা মলিকুল, হ্যাঁ, তাদের তোমার একটা ভলিউম আছে। আর এবারে দেখতে হবে যে ওই যে কন্টেনারটা আমি নিচ্ছি, সেই কন্টেনারের ভলিউমটা ইন্ডিভিজুয়াল মলিকুলের যে ভলিউম তার তুলনায় অনেক 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 বেশি, এবং বাস্তবে তা হয়ও। মানে তুমি দেখো না, একটা অ্যাটমিক যদি ধরো হিলিয়াম, হিলিয়ামের ধরে নাও তোমার রেডিয়াসটা কত হবে, সামনে অ্যাংস্ট্রম অর্ডারে, বা মিটারে করলে 10⁻10 মিটার এই অর্ডারে। এবার যখন 4/3πr³ করছো, ভলিউমটা 10⁻30 মিটার কিউব এরকম অর্ডারে হচ্ছে, বা 10⁻24 সেন্টিমিটার কিউব এরকম একটা অর্ডার হচ্ছে, 10⁻24 সেন্টিমিটার কিউব এরকম অর্ডারের হচ্ছে। এবার তুমি যে একটা কন্টেনার তুমি দেখছো, যে কন্টেনারটা ধরো হয়তো দেখা গেল হচ্ছে 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার কন্টেনার, তাহলে যেখানে কন্টেনারের ভলিউমটা হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব, সেখানে এক একটা মলিকুলের ভলিউম হচ্ছে 10⁻24 সেন্টিমিটার কিউব। তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে কন্টেনারের ভলিউমটা ইন্ডিভিজুয়াল মলিকুলের যে ভলিউম তার তুলনায় কত কত বেশি। সেই জন্য এখানে বলা হচ্ছে যে টোটাল ভলিউম অফ দ্য কন্টেনার ভিটা টেন্ডস টু ইনফিনিটি। এটা আর কি, আর হচ্ছে তোমার নাম্বার ডেনসিটি, যেটা যেটা হচ্ছে n/v, টোটাল নাম্বার অফ পার্টিকেল ডিভাইডেড বাই ভলিউম, অর্থাৎ পার ইউনিট ভলিউমে কতগুলো মলিকুলস আছে, সেই নাম্বার ডেনসিটি কিন্তু অবশ্যই তোমার ফাইনাইট হতে হবে। তার মানে তিনটে ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হবে। একটা যে টোটাল নাম্বার অফ পার্টিকেলস n টেন্ডস টু ইনফিনিটি, টোটাল ভলিউম v টেন্ডস টু ইনফিনিটি, কিন্তু নাম্বার ডেনসিটি n/v সেটা হচ্ছে ফাইনাইট হচ্ছে। ঠিক আছে, তাহলে এই তিনটে ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলে সেই সিস্টেমটাকে বলা থার্মোডাইনামিক সিস্টেম, যেখানে তুমি লজ অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সটাকে ব্যবহার করতে পারবে। আসলে আমাদের স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সটাও আমরা এই থার্মোডাইনামিক সিস্টেমের কেই ব্যবহার করব, কারণ আলটিমেটলি তো স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্যাল রেজাল্টগুলো ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের যে রেজাল্ট তার সঙ্গে মিলতে হবে। সেই জন্য আমরা যে সিস্টেমটা চুজ করব, যেখানে লজ অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স ভ্যালিড, আমাদের স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সটাও হচ্ছে সেই সিস্টেমের জন্য আমি অ্যাপ্লাই করব। এবারে যদি এইটা না হয়, ধরো এমন হলো যে কখনো কখনো তোমার হবে যে মানে সিস্টেমটা এই প্রপার্টিটা হোল্ড করছে না, অর্থাৎ ওটা থার্মোডাইনামিক সিস্টেম হচ্ছে না, তখন কিন্তু বেশ কিছু কিছু চেঞ্জ আসবে, সেই চেঞ্জগুলোকে সুইটেবল তোমাকে এনকাউন্টার করতে হবে। সেগুলো আমরা কোনো স্পেশাল কেসে আমরা দেখব। তাহলে বুঝতে পারো থার্মোডাইনামিক সিস্টেম কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবারে আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে যে তোমার ম্যাক্রোস্টেট, ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন, মাইক্রোস্টেট, মোস্ট ডমিনেটিং কনফিগারেশন, এই চারটে জিনিস পরপর করে পড়বো। প্রথমে ম্যাক্রোস্টেট পড়বো,
তারপর ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন দেখবো, তারপর সেইখান থেকে হচ্ছে মাইক্রোস্টেট দেখবো, সেখান থেকে তোমার থার্মোডাইনামিক ওয়েট বা থার্মোডাইনামিক প্রবাবিলিটি দেখবো, এবং তারপরে আলটিমেটলি হচ্ছে তোমার মোস্ট ডমিনেটিং কনফিগারেশন দেখবো। এই কটা টার্ম পরপর পরপর করে তোমায় দেখতে হবে। তাহলে প্রথমে চলে আসি ম্যাক্রোস্টেট, এইটা নিয়ে কথাবার্তা বলি। আচ্ছা, ম্যাক্রোস্টেটটা বিভিন্ন রকম ভাবে ইন্ট্রোডিউস করতে পারা যায়। আমি ধরো একটা আইসোলেটেড সিস্টেম নিয়ে কথাবার্তা বলছি, প্রথমে আইসোলেটেড সিস্টেম থেকে তারপরে না হয় আইসোলেটেড থেকে ডায়াথার্মাল বা ওপেন সিস্টেমে পরপর পরপর করে যাওয়া যাবে। তো কোনো একটা আইসোলেটেড সিস্টেমকে ক্যারেক্টারাইজ করবে তুমি কি দিয়ে? টোটাল নাম্বার অফ পার্টিকেলস এন দিয়ে, টোটাল ভলিউম ভি দিয়ে, এবং টোটাল এনার্জি ই দিয়ে। এবারে যখন এন ভি ই তার কিছু স্পেসিফিক ভ্যালু তুমি বলে দিচ্ছ, তার মানে তুমি একটা পার্টিকুলার ম্যাক্রোস্টেট ইন্ট্রোডিউস করলে। মানে যেমন আইডিয়াল গ্যাসের বলি না, আইডিয়াল গ্যাসকে ক্যারেক্টারাইজ করছে প্রেসার, ভলিউম, টেম্পারেচার, নাম্বার অফ মোলস দিয়ে। কিন্তু প্রেসারটা P1, টেম্পারেচারটা T1, ভলিউমটা V1, নাম্বার অফ মলিকুল যদি N1, এগুলো যদি ফিক্স করে দাও, তাহলে তুমি কি এটা পাবে? PV = nRT, এরকম একটা ইকুয়েশন পাবে, যেটা অ্যাকচুয়ালি তোমার ইকুয়েশন অফ স্টেট দিল। ঠিক একই রকম ভাবে কয়েকটা থার্মোডাইনামিক সিস্টেমে ম্যাক্রোস্টেট মানে হচ্ছে যে তোমার ওই স্টেটটাকে ক্যারেক্টারাইজ করছে যে সমস্ত প্যারামিটারগুলো, তার কিছু ফিক্সড ভ্যালু আমি বলে দিলাম। আর আইসোলেটেড সিস্টেমের জন্য ম্যাক্রোস্টেটের ক্ষেত্রে কি হবে না, এন ভি ই কনস্ট্যান্ট, টোটাল নাম্বার অফ পার্টিকেলস এন কনস্ট্যান্ট, টোটাল ভলিউম ভি কনস্ট্যান্ট, টোটাল এনার্জি ই কনস্ট্যান্ট, এন ভি ই কনস্ট্যান্ট। এইটা হচ্ছে একটা ম্যাক্রোস্টেট। তাহলে ম্যাক্রোস্টেট, তাহলে হোয়েন for an isolated system, total number of particles n, total volume v, and total energy e at a constant value, then it is said to be a macrostate. তো ম্যাক্রোস্টেটটা বুঝলে? তা ম্যাক্রোস্টেটটাকে বোঝার জন্য না তোমাকে ভিতরে ঢোকার দরকার নেই, বাইরে থেকেই তোমাকে যদি কেউ ইনফরমেশন দিয়ে দেয় যে টোটাল নাম্বার অফ পার্টিকেলস কতগুলো, টোটাল ভলিউমটা কতগুলো, টোটাল এনার্জি কতগুলো, সেইখান থেকে তুমি ম্যাক্রোস্টেটটাকে বলে দিতে পারছো। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার ম্যাক্রোস্টেটে পার্টিকেলগুলো বিভিন্ন কোয়ান্টাম স্টেট বা বিভিন্ন এনার্জির লেভেলে কিন্তু স্পেসিফিক ওয়েতে ডিস্ট্রিবিউটেড থাকতে পারে। যেমন ধরো ধরো তোমরা আজকে এখানে দেখলাম 13 জন ক্লাস করছো, ঠিক আছে? তো যদি এটা অফলাইন ক্লাস হতো, তাহলে বললাম যে ঘরে ঢুকতে গেলে চটিটা খুলে ঢুকতে হবে। তাহলে বাইরের চটিটা, আমি ভেতরে ঢুকলাম না, বাইরের চটিটা গুনেই আমি বলে দিতে পারলাম যে ঠিক আছে, আজকে 13 জন পড়তে এসছে। আর এবার আমি ভিতরে ঢোকার চেষ্টা করলাম, ভিতরে ঢুকে ধরে নাও তোমার ধরো হয়তো 4টে হয়তো বেঞ্চ আছে, 4টে বেঞ্চে 13 জন ছেলে বসছে। তাহলে বেঞ্চগুলোকে যদি এক একটা করে কোয়ান্টাম স্টেট বা এনার্জি লেভেল তুমি কনসিডার করো, তাহলে মানে প্রথমে এনার্জি লেভেলের কথা বলছি, এনার্জি লেভেল যদি তুমি কনসিডার করো, তাহলে এই 4টে বেঞ্চে 13টা যে স্টুডেন্ট, তারা বিভিন্ন রকমভাবে বসে থাকতে পারে। হয়তো দেখা গেল যে প্রথম বেঞ্চে 5 জন, তারপরের বেঞ্চে 5 জন, তারপরের বেঞ্চে 3 জন। আবার এরকম হতে পারে প্রথমে 4 জন, তারপরে 4 জন, তারপরে 5 জন। এরকম অনেকগুলো পসিবিলিটি হতে পারে। তো এই যে প্রত্যেকটা অ্যারেঞ্জ বা প্রত্যেকটা পসিবিলিটি যেটা দেবে, সেটা হচ্ছে এক একটা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন, ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন। তাহলে ইভেন ইন এ গিভেন ম্যাক্রোস্টেট, the particles can be distributed among the various quantum states, keeping n, v, and e constant. Each of the different arrangement gives different configuration called the instantaneous configuration. একটা এক্সাম্পল দিলে তোমার কাছে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। এক্সাম্পলটা দেখো, তাহলে তোমার কাছে ব্যাপারটা অনেক পরিষ্কার হবে। ধরো তুমি একটা ম্যাক্রোস্টেট কনসিডার করছো যেখানে টোটাল নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে তোমার 3, টোটাল এনার্জি ই হচ্ছে ধরো 3 এপসাইলন, টোটাল ভলিউম ভি হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে একটা কিন্তু বলে নিই, আমি এমন একটা সিস্টেম কনসিডার করি যার ক্ষেত্রে ইকুইপেস্ট এনার্জি লেভেল স্যার, যেমন হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে হয়। হ্যাঁ, মানে দিস সিস্টেম, মানে এই যে সিস্টেমটা তুমি কনসিডার করছো, তার সিস্টেম ইজ সাচ দ্যাট দ্য এনার্জি লেভেলস আর ইকুইপেস্ট উইথ জিরো গ্রাউন্ড স্টেট এনার্জি। মানে গ্রাউন্ড স্টেট এনার্জিটা তুমি জিরো ধরে নিলে, ফার্স্ট এক্সাইটেড এনার্জি এপসাইলন, সেকেন্ড এক্সাইটেড 2 এপসাইলন, থার্ড এক্সাইটেড 3 এপসাইলন অ্যান্ড সো অন। অর্থাৎ এপসাইলন 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 করে এনার্জিটা বাড়ছে। দ্য স্পেসিং বিটুইন দ্য সাকসেসিভ এনার্জি লেভেল ইজ ইকুয়াল টু এপসাইলন, অ্যান্ড দিস ইজ দ্য ফাংশন অফ ভি। তুমি জানো যে কোন লেভেলের কি এনার্জি হবে। ধরো আইডিয়াল গ্যাস যদি হয়, সেটা পার্টিকুলার বক্স মডেল দিয়ে তো বুঝতে হবে। পার্টিকুলার বক্সের ক্ষেত্রে তুমি জানো যে ধরো আমি 1 ডাইমেনশনাল বক্স যদি কনসিডার করি, তাহলে এনার্জিগুলো কিন্তু এল এর সঙ্গে তোমার একটা ইনভার্স এন স্কোয়ার এইচ স্কোয়ার বা 8 এল স্কোয়ার। অর্থাৎ যেটা ইম্পর্টেন্ট যে তোমার এলটা, অর্থাৎ সাইজ অফ দ্য বক্স, তার উপরে কিন্তু এনার্জি লেভেলগুলো নির্ভর করে। এবার এটা থেকে তুমি যখন 3 ডাইমেনশনে যাবে, একই রকমের সিচুয়েশন, যে তোমার ভলিউম অফ দ্য কন্টেনার, তার উপরে নির্ভর করবে কোন এনার্জি লেভেলে এনার্জি কথাতে এপসাইলনের ভ্যালুটা তোমার নির্ভর করবে। সেখানে বলা হচ্ছে যে যখন এই ভিটাকে তুমি ফিক্স করে দিচ্ছ, তখন অ্যাকচুয়ালি তুমি এনার্জি লেভেলগুলো এপসাইলনগুলোকে ফিক্স করলে। তাহলে আমি সিস্টেমটা কি ধরলাম? সিস্টেমটা ধরছি যে একটা তোমার এ সিস্টেম,
তোমার একটা মানে ম্যাক্রো স্টেট কনসিডার করছি, যে ম্যাক্রো স্টেটটা মানে মানে তোমার টোটাল এনার্জি হচ্ছে 3 এপসাইলন, টোটাল নাম্বার অফ পার্টিকেল 3, আর ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখেছো। এবারে এই যে তিনটে পার্টিকেলকে টোটাল এনার্জি 3 এপসাইলনটাকে ফিক্স রেখে আমাকে বিভিন্ন এনার্জি লেভেলে সাজাতে হবে। বিভিন্ন এনার্জি লেভেলে সাজিয়ে দেখতে হবে যে কত রকমের পসিবল অ্যারেঞ্জমেন্ট আমি পেতে পারি। তাহলে কি বলছি দেখো, আমি একটা পার্টিকুলার ম্যাক্রো স্টেটে আছি যেখানে টোটাল নাম্বার অফ পার্টিকেলস 3, টোটাল এনার্জি 3 এপসাইলন। এবার টোটাল এনার্জি 3 এপসাইলন এবং টোটাল নাম্বার অফ পার্টিকেল 3 এবং ভিটাকে কনস্ট্যান্ট বলে এপসাইলনের ফিক্স ভ্যালু আছে। এইটাকে মেনটেন করে আমি আরো বেশ কিছু ভাবে এটাকে সাজাতে পারি কিনা একটুখানি দেখো, ঠিক আছে? 1 মিনিট, কেউ একজন জয়েন করছে। হ্যাঁ, দেখো আমি এই 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 যে ছবিটা খেয়াল করে দেখো, গ্রাউন্ড স্টেট এনার্জি 0, ফার্স্ট এক্সাইটেড স্টেট এনার্জি এপসাইলন, সেকেন্ড এক্সাইটেড স্টেটে 2 এপসাইলন, থার্ড এক্সাইটেডে 3 এপসাইলন, এই রকম করে বিভিন্ন লেভেলের এনার্জিগুলো তোমার গেছে, ঠিক আছে? আচ্ছা, এবারে তিনটে পার্টিকেল আমি তাদেরকে সাজাচ্ছি প্রথমে এই রকম ভাবে যে গ্রাউন্ড স্টেটে একটা পার্টিকেল, ফার্স্ট এক্সাইটেডে একটা পার্টিকেল, সেকেন্ড এক্সাইটেডে একটা পার্টিকেল, তার তিনটে লেভেলে তিনটে পার্টিকেল। তাহলে এর এনার্জি 0 প্লাস এপসাইলন প্লাস 2 এপসাইলন, 3 এপসাইলন হলো। তাহলে দেখো তিনটে পার্টিকেল এন ফিক্স, টোটাল এনার্জিটা 3 এপসাইলন, সেটা তোমার ফিক্সড, ঠিক আছে? এটা তাহলে দেখো যদি পার্টিকেলগুলো মানে এই যে তিনটে লেভেলে এখানে একটা এখানে একটা এখানে একটা তুমি সাজালে, তাহলে এই যে অ্যারেঞ্জমেন্টটা তুমি পেলে, এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু দিচ্ছে একটা পার্টিকুলার ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন। তাহলে এটা দিচ্ছে একটা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন। আচ্ছা, এখানে দেখো যে তোমার গ্রাউন্ড লেভেলে দুটো পার্টিকেল রাখলে আর থার্ড এক্সাইটেশনে একটা পার্টিকেল রাখলে, তাহলে এর ক্ষেত্রে দেখো তিনটে পার্টিকেল, টোটাল এনার্জি কিন্তু 3 এপসাইলন। এই পার্টিকুলার কেসটা দেখো যে ফার্স্ট এক্সাইটেড স্টেট যেখানে এনার্জিটা এপসাইলন, সেখানেই তুমি তিনটে পার্টিকেলকে রেখে দিলে। তাহলে কি হলো দেখো, এই যে এটা একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট বা আরেকটা কনফিগারেশন দিল। তাহলে যে ম্যাক্রো স্টেটটা আমি কনসিডার করেছিলাম যেখানে টোটাল নাম্বার অফ পার্টিকেলস 3, টোটাল ভলিউম 3 এপসাইলন, ভলিউম ভি, সেইটা থেকে তুমি তিনটে কনফিগারেশন পাচ্ছ, যাকে বলছি ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন। দেখো এইটা তিনটে লেভেলে তিনটে পার্টিকেল, এখানে হচ্ছে একটা লেভেলে দুটো, একটা পার্টিকেল একটা, আর এখানে একই লেভেলে তিনটে পার্টিকেল। এই মতো করে তুমি দেখো তিনটে ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন তুমি পেয়ে গেলে, তিনটে ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন তুমি পেলে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবারে এই যে কনফিগারেশন গুলোকে কেমন করে লিখতে হয় দেখো, মানে ধরো গ্রাউন্ড স্টেটের নাম্বার অফ পার্টিকেলস একটা, ফার্স্ট এক্সাইটেডে একটা, সেকেন্ড এক্সাইটেডে একটা, এরকম করে গেছে বলে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই 1 1 1 0 0 0 লিখছো, মানে কি গ্রাউন্ড স্টেটে একটা পার্টিকেল, ফার্স্ট এক্সাইটেড স্টেটে একটা, সেকেন্ড এক্সাইটেড একটা, থার্ড এক্সাইটেড অনওয়ার্ডস 0 বলে। তাহলে যদি এরকম হয়, মানে এখানে আমি একটা লাইন জাস্ট লিখে রাখি, ধরো একটা মানে যদি মানে 1 মিনিট একটুখানি কোথাও লিখে দিই, একটুখানি তোমার 1 সেকেন্ড দাঁড়াও, এখানে কোথাও একটা রেখে দিই আমি, যেটা জেনারেলি 1 মিনিট। ফাঁকা জায়গা খুঁজতে হবে। কোন জায়গাটা কাঁপি? কি হলো? এইগুলো আবার কোথা থেকে এসে হাজির হয়ে গেল? তাকে দেখাচ্ছিল না তো। ও আচ্ছা, এগুলো কিছু হবে, কিছু একটা অসুবিধা হয়েছে, যাক। চলো দেখো, যেটা কথা হচ্ছে যে যদি এরকম হতো না, মানে আমি এখানেই দেখাচ্ছি যে ধরো গ্রাউন্ড স্টেটে নাম্বার অফ পার্টিকেল, এ ধরো একটা এনার্জি লেভেলস আছে, এখানে দেখাচ্ছি। তো গ্রাউন্ড স্টেটের নাম্বার অফ পার্টিকেল ধরে নাও তোমার n0, ফার্স্ট এক্সাইটেশনের নাম্বার অফ পার্টিকেলস n1, সেকেন্ড এক্সাইটেশনের নাম্বার অফ পার্টিকেল n2, ধরো এইরকম ভাবে যাচ্ছে। আর ith লেভেলের নাম্বার অফ পার্টিকেল ধরে নাও তোমার ni। বিভিন্ন
এনার্জি লেভেলে নাম্বার অফ পার্টিকেলগুলোকে এইরকমভাবে সাজানো হয়ে একটা পার্টিকুলার ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন দিল। তাহলে এই ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশনটাকে শর্ট হ্যান্ড নোটেশনে কেমন করে লিখতে হয় না, এটা হচ্ছে n0 n1 n2 ডট 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 ni ডট 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 এইরকমভাবে তোমায় লিখতে হয়। মানে কি হলো দেখো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তোমার এই n0 n1 n2 করে আপ টু ni এই পর্যন্ত তোমায় লিখতে হচ্ছে। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে যে কিরকম, যে তোমার মানে এই যে ধরো আমার কাছে তিনটে মাত্র পার্টিকেল আছে বলে আমি তো এরকম ছবি দিয়ে এঁকে ফেলতে পারছি। এবারে পরবর্তীকালে যখন হিউজ নাম্বার অফ পার্টিকেলস হবে, হিউজ নাম্বার অফ পার্টিকেলসকে এরকম তো ছবি দিয়ে দেখানো সম্ভব নয়। তখন হচ্ছে এরকম শর্ট হ্যান্ড নোটেশন এইরকম ভাবে লিখতে হয়। তাহলে এইটাই লেখা মানেই হচ্ছে ইট অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট অ্যান ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন, যেখানে গ্রাউন্ড স্টেটের নাম্বার অফ পার্টিকেলস n0, ফার্স্ট এক্সাইটেড স্টেটে n1, সেকেন্ড এক্সাইটেড স্টেটে n2 এন্ড সো অন। তাহলে দেখো এইখানে দেখো, তাহলে এই যদি কনফিগারেশনটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 1 1 0 0 0 বলি, তাহলে গ্রাউন্ড স্টেটের নাম্বার অফ পার্টিকেলস একটা, নাম্বার অফ পার্টিকেলস ইন দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট সেটা হচ্ছে একটা, নাম্বার অফ পার্টিকেলস ইন দ্য সেকেন্ড এক্সাইটেড স্টেট সেটা হচ্ছে একটা, নাম্বার অফ পার্টিকেলস ইন দ্য থার্ড এক্সাইটেড স্টেট দিস ইজ 0 অ্যান্ড সো অন। এইটা ঠিক আছে। ঠিক একই রকম করে এইটাকে যখন তুমি লিখছো দেখো, যে গ্রাউন্ড স্টেটে নাম্বার অফ পার্টিকেলস দুটো, ফার্স্ট এক্সাইটেড স্টেটে দ্যার ইজ নো পার্টিকেল, সেকেন্ড এক্সাইটেড স্টেট দ্যার ইজ নো পার্টিকেল, and there is one particle in the third excited state and so on। ঠিক আছে, এটা যে কনফিগারেশনটা দিচ্ছে। এখানে আরেকটা কনফিগারেশন, নাম্বার অফ পার্টিকেলস ইন দ্য গ্রাউন্ড স্টেট দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0, নাম্বার অফ পার্টিকেলস ইন দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট which is equal to 3 and number of particles in the other excited states are 0। তাহলে সেই মতো করে তুমি তিনটে কনফিগারেশন করে, তিনটে কনফিগারেশন আমি নাম দিচ্ছি এ বি আর সি। এই তিনটে তুমি ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন পেলে। আচ্ছা, তারপরে যে ছবিগুলো সেটা আমি পরে বলছি। তিনটে ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন পেলে এটা। আচ্ছা, এবারে দেখো এই যে তুমি কনফিগারেশনগুলোকে পাচ্ছ, এবারে যদি পার্টিকেলগুলো ইনডিস্টিংগুইজেবল হয়, পার্টিকেলগুলো যদি ইনডিস্টিংগুইজেবল হয়, তাহলে সার্টেনলি এই যে ডিস্ট্রিবিউশনগুলো তুমি দেখেছো, ধরো এখানে এই যে পার্টিকেল যদি ইনডিস্টিংগুইজেবল হয়, অর্থাৎ ধরো আমি তিনটেই কালার যদি এক্স্যাক্টলি একই হতো, বা তিনটে কি তুমি অ্যালফাবেট এ এ এ বলতে, তাহলে এই যে পার্টিকুলার কনফিগারেশনটা, সেই কনফিগারেশন থেকে আর এক্সট্রা কিছু তুমি পেতে না, বা এক্সট্রা কিছু কনফিগারেশন তুমি পেতে না। ঠিক আছে, এইটা। কিন্তু যদি পার্টিকেলগুলো ডিস্টিংগুইজেবল হয়ে যায়, অর্থাৎ পার্টিকেলগুলোকে কোনোভাবে তুমি যদি আলাদা করতে পারো, ডিস্টিংগুইজেবল পার্টিকেল কাকে বলে সেটা আমি পরে আসছি। ধরো পার্টিকেলগুলোকে তুমি আলাদা করতে পেরেছো, হ্যাঁ, মানে কোনো কারণে যদি আলাদা করতে পারো, তার মানে এই যে এখানে একটা কালো, সবুজ এবং বেগুনি, তাই তো, কালো সবুজ বেগুনি তিনটে কালার দিয়ে যেটা আমি দেখাচ্ছি, তখন একটা গ্রাউন্ড স্টেটে কালো আছে, কিন্তু হতেই পারে যে গ্রাউন্ড স্টেটে কালো না থেকে তোমার এই সবুজটা ধরো গ্রাউন্ড স্টেটে আছে, আর এই কালোটা হচ্ছে উপরের স্টেটে চলে গেছে। তাহলে যদি পার্টিকেলগুলো ইনডিস্টিংগুইজেবল হয়, তাহলে এই তফাৎটা অ্যাকচুয়ালি কোনো তফাৎ নয়। কিন্তু পার্টিকেলগুলো যদি ডিস্টিংগুইজেবল হয়, তাহলে তিনটে পার্টিকেল তিনটে লেভেলে আছে, কিন্তু কোন লেভেলে কোন পার্টিকেলটা আছে ইট অ্যাকচুয়ালি ম্যাটার্স। ঠিক আছে, এইটা দেখো আমি এখন দেখাতে পাচ্ছি যে যদি তোমার তিনটে পার্টিকেল ডিস্টিংগুইজেবল হয়, অর্থাৎ কোনো কারণে তাদেরকে আলাদা করা যায়, তাহলে কিন্তু এই যে করেসপন্ডিং ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন, সেখান থেকে তুমি 6টা পসিবল এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট পেতে পারো। কি এটা দেখো, যদি আমি এটাকে এ বি সি বলি, তাহলে এ বি সি এসিবি, বি এসি বিসিএ, সি এ বি সিবিএ, এই 6টা পসিবিলিটি হতে পারে। এই 6টা পসিবিলিটি দেখো আমি সুন্দর করে এখানে এঁকে রেখেছি। ঠিক আছে, তাহলে এই যে কনফিগারেশন, ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন এ, সেইখান থেকে কিন্তু তুমি 6টা আবার ডিস্টিংক্ট অ্যারেঞ্জমেন্ট পেতে পারছো। ঠিক আছে, 6টা আরো ডিস্টিংক্ট অ্যারেঞ্জমেন্ট পেতে পারছো। তাহলে আলটিমেটলি যে ডিস্টিংক্ট অ্যারেঞ্জমেন্টগুলো পেলে, এই অ্যারেঞ্জমেন্টগুলোকে বলা হবে এক একটা মাইক্রো স্টেপস। ঠিক আছে, যদি পার্টিকেল ইনডিস্টিংগুইজেবল হয়, তাহলে ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন যতগুলো, মাইক্রো স্টেটে ততগুলো। কিন্তু যদি পার্টিকেলগুলো তোমার ডিস্টিংগুইজেবল হয়ে যায়, তাহলে ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন একটা হলো, সেই ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন আন্ডারে কিন্তু একাধিক তোমার মাইক্রো স্টেটস থাকতে পারে, বা আরো একাধিক অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে, যে অ্যারেঞ্জমেন্টগুলোকে বলা হচ্ছে এক একটা মাইক্রো স্টেটস। তাহলে দেখো কি হলো, ম্যাক্রো স্টেট, ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন, তারপরে আসছে তোমার মাইক্রো স্টেট। এবং যেটা ইম্পর্টেন্ট, যে এই কোন একটা পার্টিকুলার ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন থেকে কতগুলো মাইক্রোস্টেট পাওয়া যাবে, তার ফর্মুলাটা কি,
ফর্মুলাটা দেখো এইখানে যদি আমি লিখি, এইখানে যদি আমি এই যে কনফিগারেশনটা তার মানে এই যে কনফিগারেশনটা এখানে আমি লিখেছি আর কি, হ্যাঁ, যে গাউস স্টেটের নাম্বার অফ পার্টিকেলস n0 ফার্স্ট এক্সটেন্সে n1, সেকেন্ড এক্সটেন্সে n2 এন্ড সো অন। তাহলে এই অ্যারেঞ্জমেন্ট আমি কত রকম ভাবে করতে পারি? এটা করতে পারি হচ্ছে যে টোটাল নাম্বার অফ পার্টিকেলস যদি n হয় তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই তোমার ধরো n0 ফ্যাক্টোরিয়াল, n1 ফ্যাক্টোরিয়াল, n2 ফ্যাক্টোরিয়াল, ডট 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 ডট, অর্থাৎ তুমি এটাকে লিখতে পারো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই পাই ওভার i ni ফ্যাক্টোরিয়াল। এবার তুমি লিখতে পারছো। এটা আমি পরে আরেকবার লিখবো। মানে বেসিক্যালি এইটা দিয়ে খেয়াল করো, দেখো এখানে টোটাল পার্টিকেল ছিল 3টে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল, এগুলো সব 1 হয়ে যায়, তাহলে সংখ্যাটা 6 হয়ে যায়। ঠিক পরেরটা দেখো, এই যে কনফিগারেশনটা গাউসের দুটো পার্টিকেল, তারপরে 0, তারপরে 0, তারপরে 0 ইত্যাদি ইত্যাদি। এবার পার্টিকেলগুলো ডিস্টিংগুইশেবল হলে, তিনটে পার্টিকেল যদি তুমি এ বি আর সি ভাবো, তাহলে এ বি সি, এসিবি আর বিসিএ, এই তিনটে পসিবল অ্যারেঞ্জমেন্ট হতে পারে। সেই তিনটে পসিবল অ্যারেঞ্জমেন্টের ছবি আমি দেখিয়েছি। এবং এটা অঙ্ক কষে দেখলে কি হচ্ছে, এটা 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, তারপর 0 ফ্যাক্টোরিয়াল এন্ড সো অন। সেই সংখ্যাটা তোমার 3 হয়ে যায়। আর পরেরটা যখন ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশনটা এরকম, যেখানে একটা লেভেলেই 3টে পার্টিকেল আছে, সেই পার্টিকুলার কেসে হচ্ছে আলাদা কোনো অ্যারেঞ্জমেন্ট তুমি আর এক্সট্রা করতে পারবে না। ফর্মুলা থেকে তুমি বুঝতে পারছো যে ক্ষেত্রে ডব্লিউটা হচ্ছে তোমার 1 হয়ে যাচ্ছে। তার মানে কি হলো যে মানে ইনস্ট্যান্টিনিয়াস মানে ম্যাক্রো স্টেট পেলে, সেখান থেকে ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন পেলে, পার্টিকেলগুলো ইনডিস্টিংগুইজেবল হলে তুমি ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন এই পার্টিকুলার কেসে 3টে পেয়েছো। পার্টিকেলগুলো ডিস্টিংগুইজেবল হয়ে গেলে এক একটা ইনডিস্টিংগুইজেবল কনফিগারেশন, এক একটা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন, সেখান থেকে তুমি আবার আরো বেশ কিছু এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট পেতে পারো, যে এক্সট্রা অ্যারেঞ্জমেন্টগুলোকে বলা হচ্ছে তোমার মাইক্রোস্টেট। তাহলে মাইক্রোস্টেটের ডেফিনেশনটা কি? তো মাইক্রোস্টেটের ডেফিনেশনটা হচ্ছে, ইফ দ্য পার্টিকেল আর ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ডিস্টিংগুইজেবল, a particular configuration can give some more distinct arrangements. All of the arrangements are called microstates. In this example, configuration A, B, and C have microstates 6, 3, and 1 respectively. আমি করে দেখলাম। If the particles are identical and indistinguishable, then the number of microstates is equal to the number of instantaneous configuration. তার পার্টিকেল যদি তোমার ইনডিস্টিংগুইজেবল হয়, তাহলে তুমি আর এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট পাচ্ছ না। তাহলে যতগুলো তোমার মাইক্রোস্টেট ততগুলোই হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন। কিন্তু যদি পার্টিকেলগুলো তোমার ডিস্টিংগুইজেবল হয়, তাহলে এক একটা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন থেকে কিন্তু তুমি একাধিক মাইক্রোস্টেট পেতে পারো। তাহলে দেখো এই 4টে জিনিস, ম্যাক্রোস্টেট মানে এখনো পর্যন্ত 3টে জিনিস বলো, ম্যাক্রোস্টেট, ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন এবং মাইক্রোস্টেট। এই 3টে তফাৎ পরিষ্কার? ম্যাক্রোস্টেট আমি কাকে বলছি, ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন কি, আর মাইক্রোস্টেটস কি, এইটা কারো কি বুঝতে অসুবিধা আছে? ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, এবারে নেক্সট চলে এসো থার্মোডাইনামিক ওয়েট অফ কনফিগারেশন, যেটা আমি এতক্ষণ ধরে বলে আসছি, যে যদি কোনো একটা পার্টিকুলার কনফিগারেশনের আন্ডারে কতগুলো মাইক্রোস্টেটস আছে, সেটাই হচ্ছে থার্মোডাইনামিক ওয়েট অফ দ্য কনফিগারেশন। তাহলে কোন একটা পার্টিকুলার কনফিগারেশনের আন্ডারে কতগুলো তোমার ওই মাইক্রোস্টেটস আছে, সেই সংখ্যাটাই হচ্ছে থার্মোডাইনামিক ওয়েট অফ কনফিগারেশন। তাহলে টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস that can be obtained for a particular instantaneous configuration, which is called thermodynamic weight and represented by W. তাহলে কি হচ্ছে, the number of microstates that are obtained from a particular instantaneous configuration, সেটা হয়ে যাচ্ছে তোমার কি না thermodynamic weight of the configuration. আচ্ছা, এবারে নন ডিজেনারেট কেস যদি হয়, যে এক্সাম্পলটা দিয়ে আমি করছি সেটা হচ্ছে নন ডিজেনারেট কেস। হ্যাঁ, অর্থাৎ এক একটা লেভেলে একটা করেই তোমার ওয়েভ ফাংশন থাকে আর কি, ঠিক আছে, বা একটা করে স্টেট থাকে। নন ডিজেনারেট কেস যেটা আমি করলাম, সেখানে যদি কনফিগারেশনটা এরকম হয়, n0, n1, n2 ডট 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 ডট, টোটাল নাম্বার অফ পার্টিকেল যদি n হয়, মানে এখানে তুমি আর একটা করতে পারো, এক মিনিট, এটা করে মাঝে একটা ধরো ni ঢুকিয়ে দাও, এটা যদি তোমার কনফিগারেশনটা হয়, টোটাল নাম্বার অফ পার্টিকেল যদি n হয়, থার্মোডাইনামিক ওয়েট ডব্লিউটা কত হচ্ছে, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n0 ফ্যাক্টোরিয়াল, n1 ফ্যাক্টোরিয়াল, n2 ফ্যাক্টোরিয়াল ডট 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 ডট, এবং সেটা হয়ে যাচ্ছে কত, n ফ্যাক্টোরিয়াল। আর এই যে n0 ফ্যাক্টোরিয়াল, n1 ফ্যাক্টোরিয়াল, n2 ফ্যাক্টোরিয়াল, এদের গুণ হচ্ছে না, তারপর যোগ হলে যেমন সামেশন সাইন ব্যবহার করতে হয়, আর গুণ হলে হচ্ছে তোমার এখন পাই সাইনটাকে ব্যবহার করতে হয়।
পাই ওভার আই এনআই ফ্যাক্টোরিয়াল। তো এটা হচ্ছে ডব্লিউর এক্সপ্রেশন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবারে যদি তোমার এটা হয়ে যেত, আচ্ছা একটা জিনিস একটুখানি বলে নিই এখানে, তাহলে এই যে ডব্লিউর এক্সপ্রেশনটা তুমি পাচ্ছ এন ফ্যাক্টোরিয়াল বাই এন জিরো ফ্যাক্টোরিয়াল এন ওয়ান ফ্যাক্টোরিয়াল এন টু ফ্যাক্টোরিয়াল, সেটা তুমি কি করে আনতে পারো দেখো। দেখো তোমার ধরো টোটাল পার্টিকেল এন, তাকে তুমি যত বেশি, যতগুলো পসিবল সম্ভব মানে তুমি তাকে অ্যারেঞ্জমেন্ট করো, টোটাল অ্যারেঞ্জমেন্ট হতে হবে সার্টেনলি এন ফ্যাক্টোরিয়াল। যদি এনটা ডিস্টিংগুইজেবল পার্টিকেল হয় তার টোটাল পসিবল অ্যারেঞ্জমেন্ট হতে পারে তোমার এন ফ্যাক্টোরিয়াল। কিন্তু আমি যখন ওয়েট অফ দ্য কনফিগারেশন বের করতে চাইছি তখন কি করতে হচ্ছে, এক হচ্ছে ওই এনটা পার্টিকেল থেকে কত করে ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন তোমাকে নিয়ে আসতে হলো। তারপর যেটা করতে হচ্ছে এই ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশনের মধ্যে পার্টিকেলগুলোকে তুমি আবার যত খুশি সম্ভব তুমি সাজাও। ধরো আমি কথা বলছি 5টা পার্টিকেল ছিল, দুটো ধরো লেভেল আছে, একটা 3টে গেল, একটা 2টো গেল। তাহলে যেটা কথা হচ্ছে যে এই 3টে পার্টিকেল নিজেদের মধ্যে কত রকম ভাবে ডিস্ট্রিবিউটেড হতে পারে 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, 2টো পার্টিকেল নিজেদের মধ্যে কত রকম ভাবে ডিস্ট্রিবিউটেড হতে পারে 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, আর 5টা পার্টিকেল নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউটেড হতে পারে 5 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। তাহলে এবারে এই যে 5টা পার্টিকেল থেকে একটা বক্সে 3টে আর একটা বক্সে 2টো তুমি কত রকম ভাবে দিতে পারবে, না বেসিক্যালি যত রকম ভাবে দিতে পারবো ইনটু 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, দিস শুড বি ইকুয়াল টু 5 ফ্যাক্টোরিয়াল। কত রকম ভাবে দিতে পারবো অর্থাৎ থার্মোডাইনামিক ওয়েটটা কত, এটা 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু তোমার প্রবাবিলিটি মানে পারমুটেশন কম্বিনেশনের বেসিক নলেজ থাকলে তুমি করে ফেলতে পারবে। আচ্ছা আচ্ছা, এবারে কিন্তু ডিজেনারেট কেস হয়। ডিজেনারেট কেসে কি হচ্ছে না, কোন একটা পার্টিকুলার এনার্জি লেভেলে তো একাধিক কোয়ান্টাম স্টেট থাকতে পারছে। ধরে নাও গাউস স্টেটের নাম্বার অফ পার্টিকেলস n0 এবং সেখানে এনার্জিতে এপসাইলন জিরো সাটেল এবং সেখানে ডিজেনারেসি হচ্ছে ধরে নাও g0। তাহলে ডিজেনারেসি যদি g0 হয়, এটা বেসিক্যালি মানে হচ্ছে যে তোমার ওই পার্টিকুলার এনার্জি এপসাইলন জিরোতে g0টা বক্স আছে। এবারে যদি কোন একটা বক্সের অকুপেন্সির উপরে কোনো রেস্ট্রিকশন না থাকে, এবং ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইজেবল তাদের এই অকুপেন্সির উপরে কোনো রেস্ট্রিকশন নাই, অর্থাৎ যেটা হচ্ছে যে কোন একটা পার্টিকুলার বক্সে যা খুশি নাম সংখ্যক পার্টিকেল থাকতে পারে। তাহলে কি হচ্ছে দেখো যে n0 পার্টিকেলের মধ্যে প্রথম পার্টিকেলটা g0 বক্সের যে কোনো একটাতে থাকতে পারে, অর্থাৎ g0 নাম্বার অফ ওয়েতে তুমি সাজাতে পারবে। প্রথম পার্টিকেলটা সাজিয়ে ফেলার পরে সেকেন্ড যে পার্টিকেলটা এলো তাকেও তুমি g0 নাম্বার অফ ওয়েতে সাজাতে পারবে। কারণটা কি না, এক্ষেত্রে তো যে বক্সের মধ্যে পার্টিকেলটা অলরেডি ছিল সেখানে তো আরেকটা পার্টিকেল থাকতে কোনো আপত্তি নেই। সেই জন্য তোমার দুটো পার্টিকেল থাকলে g0 ইন্টু g0, 3টে থাকলে g0 ইন্টু g0 ইন্টু g0, এরকম ভাবে n0টা পার্টিকেল থাকলে তুমি এক্সট্রা যতগুলো অ্যারেঞ্জমেন্ট পেলে সেটা হচ্ছে g0 টু দি পাওয়ার n0। ঠিক একই রকম ভাবে ফার্স্ট এক্সাইটেড স্টেটে ডিজেনারেসি যদি g1 হয়, সেটা নাম্বার অফ পার্টিকেল যদি n1 হয় তাহলে সেটা g1 টু দি পাওয়ার n1 হবে, তার সঙ্গে g2 টু দি পাওয়ার n2 হবে। তাহলে এই পার্টগুলো তোমার গুণ হয়ে যাবে, গুণ হয়ে গিয়ে ডিজেনারেট কেসে থার্মোডাইনামিক ওয়েট তার ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল পাই ওভার i gi টু দি পাওয়ার ni বাই ni ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, পাই ওভার i gi টু দি পাওয়ার ni বাই ni ফ্যাক্টোরিয়াল। মানে ব্যাপারটা একটুখানি আমি একটা স্লাইড ইউজ করে তোমাদের আরেকটু ভালো করে একটু দেখিয়ে দিই। সরি করলাম, দেখো এটা আমি এটাকে মানে আরেকটুখানি এক্সপ্লানেশনটাকে দিচ্ছি আর কি একটু ডিটেলে। ধরে নাও তোমার একটা এক্সাম্পল দিই, ধরে নাও টোটাল নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে ধরে নাও তোমার মাত্র 5টা, টোটাল নাম্বার অফ পার্টিকেল হচ্ছে 5টা। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে পার্টিকেলগুলোকে তুমি দুটো লেভেলে সাজাচ্ছ, ধরে নাও একটা লেভেলে তুমি 3টে পার্টিকেল নিয়েছো আর একটা পার্টিকেল তুমি লেভেলে তুমি 2টো পার্টিকেল নিয়েছো। এখানে তুমি 3টে পার্টিকেল দেখেছো, এটা কথা 2টো পার্টিকেল দেখেছো। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো যেটা কথা যে এই 5টা পার্টিকেল থেকে এখানে 2টো এখানে 3টে তুমি কত রকম ভাবে দিতে পারো এটা আমি দেখতে চাইছি। এই 5টা পার্টিকেল থেকে এখানে 2টো এখানে 3টে তুমি কত রকম ভাবে দিতে পারো সেটা আমি দেখতে চাইছি। ধরে নাও 5টা পার্টিকেল থেকে
তুমি এখানে দুটো এখানে তিনটে তুমি দিতে পারো ডব্লিউ নাম্বার অফ ওয়েতে। ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াচ্ছে দেখো যে এই পাঁচটা পার্টিকেল তাকে সমস্ত পসিবল অ্যারেঞ্জমেন্টে কিন্তু তুমি ভাঙতে, মানে যত রকম ভাবে সাজানো যায় তুমি দেখে 5 ফ্যাক্টোরিয়াল হবে। আচ্ছা, এবারে এই পাঁচটা থেকে তুমি প্রথমে কি করলে না, একটাতে তিনটা আর একটাতে দুটো দিলে কত রকম ভাবে পাচ্ছ, ধরো ডব্লিউ নাম্বার অফ ওয়েতে তুমি পাচ্ছ। দেওয়ার পরে এইখানে যে তিনটে পার্টিকেল ছিল সে নিজেদের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল সাজানো হতে পারে, এখানে দুটো পার্টিকেল সে নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল সাজানো হতে পারে। তাহলে এই সংখ্যা এইটা হচ্ছে তোমার 5 ফ্যাক্টোরিয়াল সঙ্গে সমান হবে, অর্থাৎ ডব্লিউটা হয়ে যাবে কত, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এইটা হবে। এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে নন ডিজেনারেট কেস। তুমি এক্সাম্পল ধরো তুমি যদি এরকম করতে, মানে এখানে পাঁচটা পার্টিকেল যদি এ বি সি ডি ই তার ডিস্টিংক্ট হতো, পাঁচটা পার্টিকেল তুমি সাজাতে পারো, সেখান থেকে টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে হচ্ছে 120 টোটাল অ্যারেঞ্জমেন্ট হবে। ঠিক আছে, আচ্ছা এবারে এই এ বি সি ডি ই সেখান থেকে তুমি এখানে তিনটে রাখছো, এখানে তুমি দুটো রাখছো, এখানে তিনটে, এই তিনটে যখন রাখতে তুমি এবি রাখতে পারো, ধরো এখানে আমি বলছি এখানে দুটো, বাকিটা এখানে তিনটে, তো তাহলে এখানে তুমি এবি রাখতে পারো, এসি রাখতে পারো, এডি রাখতে পারো, এই রাখতে পারো, বিসি রাখতে পারো, বিডি রাখতে পারো, বি রাখতে পারো, সিডি রাখতে পারো, সিই রাখতে পারো, আবার ডি রাখতে পারো। তার মানে এখানে পার্টিকেলগুলোকে কত রকম ভাবে তুমি রাখতে পারলে। আর তার এতে মানে তুমি দেখো কত রকম ভাবে রাখতে পারছো, খেয়াল করো যে আমি বলছি কি, একটাতে তুমি এবি দিলে, একটাতে মানে এটা হচ্ছে তোমার আপার লেভেলটা কি এপসাইলন 1 এনার্জিতে, আর এপসাইলন 0 এনার্জিতে, বাকিগুলো থাকবে সি ডি ই থাকবে। তাহলে এবির পরে এটা তুমি এসি দিতে পারো, এডি দিতে পারো, এই দিতে পারো, বিসি দিতে পারো, বিডি দিতে পারো, বিই দিতে পারো, সিডি দিতে পারো, সিই দিতে পারো, আর ডিই দিতে পারো। কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে তুমি দেখো 1 2 3 3 6 4 10, হ্যাঁ, তার মানে তুমি যখন সাজাচ্ছ তখন এই পাঁচটা ডিস্টিংক্ট পার্টিকেলের এইখানে তুমি যখন এবি রাখছো, বাকিগুলো অটোমেটিক্যালি গ্রাউন্ড স্টেটে চলে এলো। এসি রাখা মানে এখানে কে কে পড়ে থাকবে, বি ডি ই পড়ে থাকবে। এ ডি রাখা মানে কত হচ্ছে, বি সি ই রইল। এ ই মানে হচ্ছে বি সি ডি রইল। বিসি মানে এ ডি ই হলো। বিডি মানে হচ্ছে এ সি ই হলো। বিই মানে হচ্ছে এ সি ডি হলো। সিডি মানে কত হচ্ছে এ বি সি হলো। সিই মানে কত এ, সরি এ বি সি না, এ বি ই ই হলো। সিই মানে কত হচ্ছে এ বি ডি হলো। আর ফাইনালি ডি মানে হচ্ছে এ বি সি হলো। দেখো এইখানে তুমি টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10, এই দেখো 10টা পসিবল অ্যারেঞ্জমেন্ট তুমি পেতে পারছো। মানে পাঁচটা পার্টিকেল থেকে একটা তিনটা একটায় দুটো তুমি কত রকম ভাবে দিতে পারছো না, 10 রকম ভাবে দিতে পারছো। আর এবার সেটা কিভাবে আসছে দেখো, এই 10 তার সঙ্গে তোমাকে গুণ করতে হচ্ছে এই তিনটে পার্টিকেল নিজেদের মধ্যে কত রকম ভাবে সাজানো হতে পারে। তিনটে পার্টিকেল নিজেদের মধ্যে 3 ফ্যাক্টোরিয়ালতে সাজানো হতে পারে। হ্যাঁ, যে কোনো তিনটে পার্টিকেল নিজেদের মধ্যে কত রকম ভাবে সাজানো 3 ফ্যাক্টোরিয়ালতে সাজানো হতে পারে। 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। আর দুটো প্র্যাকটিক্যাল নিজেদের মধ্যে কত রকম ভাবে সাজানো হতে পারে, 2 রকম ভাবে সাজানো হতে পারে। দেখো 10 ইন্টু 6 ইন্টু 2 সেটা 120 সঙ্গে সমান হচ্ছে। তার মানে তোমার এই যে 10টা যখন পেতে হচ্ছে তখন কি করতে হচ্ছে না, 120কে 6 অ্যান্ড 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। তার মানে বেসিক্যালি হচ্ছে 5 ফ্যাক্টোরিয়ালকে 3 ফ্যাক্টোরিয়াল এবং 2 ফ্যাক্টোরিয়াল করে ভাগ করতে হবে। বুঝতে পারলে? আচ্ছা, সেই জন্য এই এই যে ফর্মুলাটা বেরিয়েছে, এই ফর্মুলাটা হচ্ছে ওই জায়গা থেকে এসছে এই ফর্মুলাটা। আচ্ছা, এবারে ধরো ডিজেনারেসি আছে। ডিজেনারেসি মানে এই যে ধরে নাও এই যে গ্রাউন্ড স্টেটে ডিজেনারেসি হচ্ছে ধরে নাও 3। আর ফার্স্ট এক্সাইটেড ডিজেনারেসি ধরে নাও তোমার ধরো তোমার 5। ধরে নাও গ্রাউন্ড স্টেটের ডিজেনারেসি ধরে নাও 3, ফার্স্ট এক্সাইটেড ডিজেনারেসি ধরে নাও তোমার 5। ঠিক আছে, তার মানে যেটা বলছি যে জি জিরোটা সেটা বেসিক্যালি তোমার 3,
N0টা তো 3 ছিল বটে, G1টা হচ্ছে তোমার ডিজেনারেসিটা হচ্ছে তোমার 5, সেখানে নাম্বার অফ পার্টিকেল N1 হচ্ছে তোমার 2, এটা এগুলো সব ছিল। আর এনার্জিটা এটা হচ্ছে ε0, এর এনার্জি হচ্ছে ε1, এটা। আচ্ছা, তাহলে তাহলে এবারে কথাটা হচ্ছে যে এই বক্স থেকে 3টে পার্টিকেল এসেছে, ধরো গ্রাউন্ড স্টেট থেকে 3টে পার্টিকেল এসেছে, ধরো প্রথম পার্টিকেলটাকে তুমি এইখানে রাখলে, তাহলে প্রথম পার্টিকেলটা তুমি এখানেও রাখতে পারতে, এখানেও রাখতে পারতে, এখানেও রাখতে পারতে, তাহলে প্রথম পার্টিকেলটা তুমি করকম ভাবে সাজাতে পারলে? 3 রকম হয়েছে। আর এবারে সেকেন্ড পার্টিকেলটা যখন এলো, তখন এইখানে একটা পার্টিকেল আছে বলে আর একটা পার্টিকেল এখানে ঢুকতে পারবে না সেরকম তো কোনো ব্যাপার না। তাহলে প্রথম পার্টিকেলটা যদি থাকে তাহলে সেকেন্ড পার্টিকেলটা কিন্তু ওখানে থাকতে পারে, এখানে কোনো রেস্ট্রিকশন নেই। পরবর্তীকালে দেখবে যখন ফেরিমিয়ন কনসিডার করবে তখন একটা কোয়ান্টাম স্টেটে একটা বেশি পার্টিকেল থাকে না, কিন্তু ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইজেবল তাদের জন্য কিন্তু একটা স্টেটে একাধিক পার্টিকেল থাকতে কোনো আপত্তি নেই। তাহলে আপত্তি না থাকার জন্য কি হচ্ছে যে সেকেন্ড পার্টিকেলটাও কিন্তু তুমি 3 রকম ভাবে রাখতে পারবে, থার্ড পার্টিকেলটা তুমি 3 রকম ভাবে রাখতে পারবে, অর্থাৎ 3 নাম্বার অফ ওয়েতে তুমি এই 3টে পার্টিকেলকে রাখতে পারবে। তারপরে যখন তুমি ফার্স্ট এক্সারসাইজ স্টেটে গেলে, যেখানে ডিজেনারেসিটা হচ্ছে 5, 1 2 3 4 5, সেখানে পার্টিকেলের সংখ্যা 2, তাহলে প্রথম পার্টিকেলটাকে 5 রকম ভাবে রাখতে পারলে পরেরটাকে তুমি 5 রকম ভাবে রাখতে পারতে, 5 তার স্কোয়ার হলো এটা। তার মানে অলরেডি ডব্লিউ যেটা ছিল 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এর সঙ্গে সঙ্গে আরো কি হলো না, গ্রাউন্ড স্টেটে যদি N0 নাম্বার অফ পার্টিকেলস থাকে যার ডিজেনারেসি G0, তার G0 টু দি পাওয়ার N0 একটা গুণ হয়ে গেল, তারপরে G1 টু দি পাওয়ার N1, এরকম ভাবে করতে করতে ফাইনালি তোমার GI টু দি পাওয়ার NI পর্যন্ত লিখলাম, প্লাস ডট ডট ডট, এটা। তার মানে কি হলো যে তুমি এখন ডব্লিউটা দেখো, এই 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 সংখ্যাটা তোমার অ্যাডিশনালি হয়ে যাচ্ছে, মানে এটা এটা আসলে এটা লেখা উচিত হয়নি, এটা আসলে জেনারেল ইকুয়েশনটা তো পরে লিখবো, মানে এটা যেটা হলো এর সঙ্গে যেটা গুণ হয়ে গেল, এই 3 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 3 আর 5 ফ্যাক্টোরিয়াল স্কোয়ার, এটা তোমার অ্যাডিশনালি দেখো গুণ হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি দুটো লেভেল না হয়ে অনেক লেভেল থাকতো, যেখানে বিভিন্ন লেভেলের নাম্বার অফ পার্টিকেলস N0 N1 N2 N3 ডট 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 ডট, এনার্জিটা হচ্ছে এই ডিজেনারেসিটা G0 G1 G2 G3 ডট 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 ডট, এরকম যদি হতো, তাহলে তুমি জেনারেল ফর্মুলাটা কি পাচ্ছ না, নন ডিজেনারেট কেসে যে ফর্মুলাটা তুমি পেয়েছিলে তার সঙ্গে সঙ্গে এই G0 টু দি পাওয়ার N0, G1 টু দি পাওয়ার N1, G2 টু দি পাওয়ার N2, এইগুলো তোমার অ্যাডিশনালি থেকে যাচ্ছে, এইটা করে তারপরে GI টু দি পাওয়ার NI ডট ডট ডট, এইগুলো তোমার অ্যাডিশনালি চলে আসছে, এবং সেটা তুমি লিখবে কি করে, n ফ্যাক্টোরিয়ালটা আলাদা করে দিলে তাহলে পাই ওভার I GI টু দি পাওয়ার NI বাই NI ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে দুটো ফর্মুলা, এই দুটো ফর্মুলা তোমাকে বেশ মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? এই দুটো ফর্মুলার উপরে নির্ভর করে অনেক কিছু তোমায় করতে হচ্ছে, মানে তুমি মানে দুটো ফর্মুলা বলতে ডিজেনারেট কেসের ফর্মুলাটাই মনে রাখবে, ডিজেনারেট কেসের ফর্মুলাটাকে মনে রাখবে, নন ডিজেনারেট কেসটা একটা স্পেশাল কেসে, যখন ডিজেনারেসি G0 G1 G2 G3 এগুলো সব 1 1 1 1 হয়ে যাবে, তখন তুমি নন ডিজেনারেট কেসের এক্সপ্রেশনটাকে ফেরত পেয়ে যাবে। দেখবেন এই যে পার্টিকেলগুলো যদি ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইজেবল, তাদের জন্য ডব্লিউর যে এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনটা ভীষণ ভালো করে মনে রাখবে, কারণ এই ডব্লিউর এক্সপ্রেশন থেকেই এবং তাকে ম্যাক্সিমাইজ করেই কিন্তু পরবর্তীকালে তোমাকে ওই বিভিন্ন যে ডিস্ট্রিবিউশন ফর্মুলা, মানে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটাকে আনতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এইটা একটুখানি কনসেপচুয়ালি একটুখানি তোমাকে মানে একটুখানি ইনভলভ হতে হলো, তারপরে আবার যেটা বলবো সেগুলো দেখবে আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবারে যেটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে, দেখো দেখো আমি তো ধরেছিলাম একটা আইসোলেটেড সিস্টেম, এবং পার্টিকেলগুলো হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট মানে নন ইন্টারাক্টিং, আইডেন্টিক্যাল কিন্তু ডিস্টিংগুইজেবল, এরকম ধরে আমি ধরেছি। মানে আমি একটা সিস্টেম কনসিডার করছি যেখানে আইডেন্টিক্যাল পার্টিকেলস আছে, পার্টিকেলগুলো নন ইন্টারাক্টিং, ঠিক আছে? তাহলে এবারে দেখো, যে পার্টিকুলার ম্যাক্রো স্টেটটা আমি কনসিডার করেছিলাম, সেই ম্যাক্রো স্টেটটার আন্ডারে টোটাল মাইক্রো স্টেটের সংখ্যা হয়ে গেল কত, 6টা প্লাস 3টে প্লাস 1টা, অর্থাৎ 10টা। অর্থাৎ তুমি যেটা পাচ্ছ যে একটা পার্টিকুলার ম্যাক্রো স্টেট, সেখান থেকে 3টে ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন,
ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন এ থেকে তুমি মাইক্রোস্টেট পাচ্ছ 6টা, ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন বি থেকে তুমি মাইক্রোস্টেট পাচ্ছ 3টে, আর ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন সি থেকে তুমি মাইক্রোস্টেট পাচ্ছ হচ্ছে একটা। টোটাল মাইক্রোস্টেটের সংখ্যা হচ্ছে 10টা। আচ্ছা, এবার আমি বাইরে থেকে তো দেখছি যে ওক্ষেত্রে একটা পার্টিকুলার ম্যাক্রোস্টেটে সেটা আছে। এবারে যখন ভিতরে ঢুকে দেখছি, দেখতে পাচ্ছি যে ওই ম্যাক্রোস্টেটটাকে 10টা পসিবল ওয়েতে তুমি পেতে পারলে, তাহলে কি 10টা পসিবল ওয়ে তার মধ্যে কোনোটাকে আমি পছন্দ করছি বা কোনোটাকে অপছন্দ করছি, বা এটা থাকতে পারে এটা থাকতে পারে না, সেটা আমি বলতে পারি না। তার কারণটা কি? কারণটা তারা সব আইডেন্টিক্যাল 1 নম্বর, আর একে অপরের সাথে ইন্টারাক্ট করে না। আইডেন্টিক্যাল এবং ইন্টারাক্ট করতে যদি না পারে, তাহলে যে ম্যাক্রোস্টেটটার কথা আমি এখানে বলছি, যেটার উপরে বেশ করে থার্মোডাইনামিক প্রপার্টি তোমাকে দেখতে হয়, ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টি দেখতে হয়, তাহলে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউতে দেখতে পাওয়া গেল যে ওই যে ম্যাক্রোস্টেটটা সেটা বেসিক্যালি 10টা মাইক্রোস্টেটের কম্বিনেশন। আর এবারে ওভারঅল ম্যাক্রোস্টেটটা যে প্রপার্টিটাকে শো করবে, ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টি এটা শো করবে, সেখানে নিশ্চয়ই এই প্রত্যেকটা মাইক্রোস্টেটে ইকুয়াল কন্ট্রিবিউশন থাকবে, তাই না? প্রত্যেকটা মাইক্রোস্টেটে তোমার ইকুয়াল কন্ট্রিবিউশন থাকছে, ঠিক আছে? তাহলে এটা আমি প্রুভ করতে পারছি না, কিন্তু এটা খুব এক্সপেক্টেড নয় কি, যে আমার যদি সিস্টেমটা তোমার কিছু আইডেন্টিক্যাল পার্টিকেল যারা নন ইন্টারাক্টিং যদি হয়, তাহলে কোন একটা ম্যাক্রোস্টেটের আন্ডারে 10টা মাইক্রোস্টেটস হলো, তার মধ্যে একটাকে আমি পছন্দ করছি, একটা অপছন্দ করছি, এর তো কোনো মানে নেই। পছন্দ অপছন্দের যে ব্যাপারটা সেটা স্টেবিলিটি বা ইত্যাদি দিয়ে আসে আর কি। কিন্তু এক্ষেত্রে যেহেতু পার্টিকেলগুলো আইডেন্টিক্যাল এবং নন ইন্টারাক্টিভ বা ইন্ডিপেন্ডেন্ট, তাতে দেখো ওই 10টা পসিবিলিটির প্রত্যেকের পসিবিলিটি কিন্তু অ্যাকচুয়ালি তোমার সমান। এটা কি মানতে কোনো অসুবিধা হচ্ছে? এটা আমরা প্রুভ করতে পারছি না, কিন্তু দেখো মানে ব্যাপারটা কিরকম, যে ধরো এই যে ভোট যখন হয়, তুমি তো জানো এমন একটা সিস্টেম করা আছে, একটা লোক হচ্ছে একটার বেশি ভোট দিতে পারে না, একটা লোক একটার বেশি ভোট দিতে পারে না, মানে বৈধভাবে আর কি, দিতে গেলেই ঝামেলা। তাহলে বৈধভাবে একটা লোক একটাই জাস্ট ভোট দিতে পারে। তাহলে এবারে ধরো তুমি মানে মানে দেশ গঠনে বা কোনো একটা নেতা গঠনে তোমার কন্ট্রিবিউশনটা কি? তোমার ভোটের মূল্য এক, আমার ভোটের মূল্য এক, এক্স এর ভোটের মূল্য এক, ওয়াই এর ভোটের মূল্য তোমার এক। তার মানে আমাদের প্রত্যেকের একটা ইকুয়াল সম্ভাবনা আছে কোন একটা দলকে জেতানো বা কোন একটা লোককে জেতানো বা রাষ্ট্রকে তৈরি করা, কারণ প্রত্যেকের ভোটাধিকার হচ্ছে এক 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 করে, ঠিক আছে? সেটাই এখানে বলা হচ্ছে যে আমার একটা ম্যাক্রোস্টেট পাওয়া গেছে 10টা মাইক্রোস্টেট থেকে। 10টা মাইক্রোস্টেটের মধ্যে দেখো একজন যে প্রেফার্ড হবে বা আরেকজন যে ডিসফেভার্ড হবে, এইটার পক্ষে কিছুই নেই আমার কাছে, কারণ তারা আইডেন্টিক্যাল এবং নন ইন্টারাক্টিভ। তাহলে আমি যেটা বলতে পারি যে সমস্ত মাইক্রোস্টেটগুলো ইকুয়ালি প্রবাবল। এটাকেই বলা হচ্ছে পস্টুলেট অফ ইকুয়াল এ প্রাইরি প্রবাবিলিটি। দিস ইজ দ্য পস্টুলেট অফ ইকুয়াল এ প্রাইরি প্রবাবিলিটি, এন্ড দিস ইজ দ্য ফার্স্ট পস্টুলেট অফ স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। কি বলা হচ্ছে? যে ফর অ্যান আইসোলেটেড সিস্টেম কন্টেনিং আইডেন্টিক্যাল independent particle at equilibrium, all microstates are equally probable. So for an isolated system containing identical independent particles at equilibrium, all microstates are equally probable. But in other words, the thermodynamic state or macrostate is equally likely to be in any of the microstates. তার মানে একটা থার্মোডাইনামিক যে স্টেটটা বা ম্যাক্রোস্টেটটা সে এই 10টার যে কোনো একটাতে থাকতে পারে, সেখানেই বলা হচ্ছে ইজ ইকুয়ালি লাইকলি টু বি ইন এনি অফ দ্য মাইক্রোস্টেট। দিস ইজ দ্য পস্টুলেটস অফ ইকুয়াল এ প্রাইরি প্রবাবিলিটিস। দেখো এইটা কারো ফিল করতে অসুবিধা হলো কি? এটা তো সাডেনলি প্রুফ নেই, কিন্তু মানে তোমার ইনটিউশন থেকে এরকমই হওয়াটা স্বাভাবিক। সেটা কি কোনো অসুবিধা হচ্ছে? কি কিছু অসুবিধা হচ্ছে? ঠিক আছে তো? এটা মানতে কোনো প্রবলেম হচ্ছে না তো? আচ্ছা চলো, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে একটা দারুণ জিনিস তুমি পাচ্ছ। আচ্ছা দেখো, প্রত্যেকের ভোট দেওয়ার ক্ষমতা যেহেতু এক 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 করে, হ্যাঁ, তাহলে কোন পার্টিটা জেতে বা কোন লোকটা জেতে যে বেশি লোকের ভোট পেয়েছে, তাই না? ধরো তুমি একটা নির্বাচন হচ্ছে, সেখানে 1000 ভোটার, একজন লোক ধরো 700 ভোট পেয়েছে, আর বাকিরা সব মিলে তোমার 700 থেকে কম, মানে কেউ 200 কেউ 100 এরকম ভোট পেয়েছে। তাহলে এবারে যে 1000টার মধ্যে 700টা ভোট পেলো, সেই তো নির্বাচিত হলো বা সেই তো জিতলো, এবং সরকার কেমন করে চলবে সেই তো মূলত কন্ট্রোল করে, তাই না? তাহলে এটা কথা হচ্ছে যে যেহেতু সমস্ত মাইক্রোস্টেটগুলো ইকুয়ালি প্রবাবল, তাহলে আমি যেটা বলতে পারি
সরি, সমস্ত, হ্যাঁ ঠিক আছে, সমস্ত মাইক্রোস্টেট ইজ ইকুয়ালি প্রবাবল, দ্য পস্টুলেট অফ ইকুয়াল এ প্রাইরি প্রবাবিলিটি আমাকে বলে দিল, তাহলে আমি যে ম্যাক্রোস্টেটটা এখানে কনসিডার করেছিলাম তার জন্য যে তিনটে কনফিগারেশন ছিল, কনফিগারেশন এতে মাইক্রোস্টেটের সংখ্যা 6টা, তাহলে টোটাল থার্মোডাইনামিক প্রপার্টি বা টোটাল ম্যাক্রোস্কোপিক প্রপার্টিতে কনফিগারেশন এ কতটা কন্ট্রিবিউট করবে না 60% কন্ট্রিবিউট করবে, কনফিগারেশন বি এর আন্ডারে মাইক্রোস্টেটের সংখ্যা 3টে মানে সে 30% কন্ট্রিবিউট করবে, আর মাইক্রোস্টেট কনফিগারেশন সিতে মাইক্রোস্টেটের সংখ্যা 1 তাহলে সে 10% কন্ট্রিবিউট করবে। তার মানে কি হলো, দেখেন যেহেতু প্রত্যেকটা মাইক্রোস্টেট যদি ইকুয়ালি প্রবাবল যেহেতু হচ্ছে, তাহলে যে কনফিগারেশনের আন্ডারে মাইক্রোস্টেটের সংখ্যা বেশি ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিটাকে সে বেশি কন্ট্রোল করবে। এটা কি বুঝতে কোনো অসুবিধা হলো? যে সমস্ত মাইক্রোস্টেট ইকুয়ালি প্রবাবল, পস্টুলেট অফ ইকুয়াল এ প্রাইরি প্রবাবিলিটি বলেছে, তার মানে কি যে কনফিগারেশনের আন্ডারে যত বেশি মাইক্রোস্টেট ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টি কন্ট্রোল করতে তার রোলটা বেশি, অর্থাৎ সে ডমিনেট করবে, তাই তো, তাই না? তাহলে দেখো এটা খেয়াল করো, তাহলে আমি যেটা বলছি আবার বলছি যে যে ম্যাক্রোস্টেটে এখানে নেট আমি আলোচনা করছি, যে এক্সাম্পলটা দিয়েছি সেখানে 3টে কনফিগারেশন ছিল, ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন। প্রথম ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশনের আন্ডারে মাইক্রোস্টেটের সংখ্যা 6টা, পরেরটা 3টে, তারপরেরটা 1টা। তার মানে টোটাল ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টি বা ম্যাক্রোস্কোপিক প্রপার্টিকে কন্ট্রোল করার প্রশ্নে কি হবে না, তোমার ওই যে প্রথম যেটা কনফিগারেশন এ সে 60% কন্ট্রিবিউট করবে, কনফিগারেশন বি 30% কন্ট্রিবিউট করবে, কনফিগারেশন সি হচ্ছে 10% কন্ট্রিবিউট করবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবারে একটা কথা যে দেখো এখানে না হয় মাত্র 3টে পার্টিকেল, তুমি 3টে কনফিগারেশন পেয়েছিলে, তার মধ্যে যে কার ওয়েটেজ বেশি কার ওয়েটেজ কম তুমি জাস্ট বলতে পারছো। এবারে যখন পার্টিকেলের সংখ্যাটা হিউজ হয়ে যাবে, অফ দ্য অর্ডার অফ অ্যাভোগাড্রো নাম্বার হয়ে যাবে, এবারে সেই অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেলস, ইনফাইনাইট নাম্বার অফ এনার্জি লেভেলেস, ইনফাইনাইট নাম্বার পসিবিলিটিতে সাজানো আছে, ঠিক আছে। এবারে যেটা কথা সেখানে হচ্ছে যে এই যে বিভিন্ন যে কনফিগারেশন গুলো, বিভিন্ন কনফিগারেশনের আন্ডারে যে মাইক্রোস্টেটের সংখ্যা বা থার্মোডাইনামিক ওয়েটটা তুমি ইন প্রিন্সিপাল ক্যালকুলেট করতে পারো। আর এবারে ক্যালকুলেট করে তুমি যেটা দেখতে পাবে যে যেটা সবসময়ই সত্যি হয়, যে একটা কনফিগারেশন পাওয়া যায় যার আন্ডারে মাইক্রোস্টেটের সংখ্যা অন্য কনফিগারেশনগুলোর আন্ডারে যে মাইক্রোস্টেটের সংখ্যা তার তুলনায় অনেক অনেক বেশি। মানে যখনই হিউজ নাম্বার অফ মলিকুলস থাকবে, মানে একদম 10⁻23, মানে হিউজ নাম্বার অফ মলিকুলস যখন থাকছে, সে হিউজ নাম্বার অফ ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশনের মধ্যে মলিকুলগুলো সাজানো থাকবে, পার্টিকেলগুলো সাজানো থাকবে, এবং তুমি কি দেখতে পাবে একটা কনফিগারেশন পাওয়া যাবে যার আন্ডারে মাইক্রোস্টেটের সংখ্যা বা থার্মোডাইনামিক ওয়েটটা অন্যান্য যে সমস্ত কনফিগারেশনগুলো আছে তার তুলনায় অনেক 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 বেশি। ঠিক আছে, তাহলে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিটা সেই বেসিক্যালি কন্ট্রোল করবে। একে বলা হচ্ছে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। কি বলা হচ্ছে, অ্যাজ দ্য টোটাল নাম্বার অফ পার্টিকেলস আর হিউজ ইন এ থার্মোডাইনামিক সিস্টেম, it is usually observed that there is a particular configuration whose weight is much greater than any other configuration. This configuration is called the most dominating configuration. ঠিক আছে, principle of equal a priori probability implies that the equilibrium thermodynamic property will be more or less solely controlled by the most dominating configuration. তার মানে যেটা বললাম, যখন হিউজ নাম্বার অফ মলিকিউলস থাকবে একটা কনফিগারেশন পাবে যা থার্মোডাইনামিক ওয়েটটা হচ্ছে হিউজ এবং অন্যান্য থেকে অনেক অনেক বেশি। তাহলে এবারে যেটা করছে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিটা সেটা কে তাহলে কন্ট্রোল করবে, যার আন্ডারে মাইক্রোস্টেটের সংখ্যা বেশি, অর্থাৎ মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে মোস্ট মানে কনফিগারেশনগুলোর মধ্যে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটা কি, এবং মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটাই যে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিকে কন্ট্রোল করবে কি করে বুঝলে না, পস্টুলেটস অফ ইকুয়াল এ প্রাইরি প্রবাবিলিটিস থেকে বুঝলে। কারণ পস্টুলেটস অফ ইকুয়াল এ প্রাইরি প্রবাবিলিটি বলছে যে অল মাইক্রোস্টেটস আর ইকুয়ালি প্রবাবল, অল মাইক্রোস্টেটস আর ইকুয়ালি প্রবাবল বলেই তো তোমার যার আন্ডারে মাইক্রোস্টেটের সংখ্যা বেশি সেই ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিকে কন্ট্রোল করতে পারছে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই জায়গাটা ঠিক বুঝলে কিনা বলো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এইটা আমি এক নিঃশ্বাসে বললাম, এটা যারা আগে শুনেছো তো বুঝতে পারছো, যারা প্রথম শুনেছো তাদের জন্য আমি বলছি যে থার্মোডাইনামিক সিস্টেম, তার আন্ডারে ম্যাক্রোস্টেট, তার আন্ডারে ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন, তার আন্ডারে মাইক্রোস্টেট। মাইক্রোস্টেট কোন একটা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন যত করে মাইক্রোস্টেট হয় সেটাকে থার্মোডাইনামিক ওয়েট,
আর যে মাইক্রোস্টেট যে কনফিগারেশন থার্মোডাইনামিক ওয়েটটা বেশি সেটা হচ্ছে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। তার কারণটা হচ্ছে যে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিটাকে কন্ট্রোল করবে। আর তার মাঝে যেটা হচ্ছে যে এই অল মাইক্রোস্টেটস আর ইকুয়ালি প্রবাবল সেটাকে তোমাকে জানতে হবে। তাহলে এই যে 4-5টা ইনফরমেশন আমি বললাম এটাকে ভীষণ ভালো করে তুমি মানে এইটা কনফিউশন থাকে, হ্যাঁ, মানে কোনটাকে মাইক্রোস্টেট বলবো, কোনটা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন, কোনটা ম্যাক্রোস্টেট, কোনটা বা মোস্ট ডমিনেটিং কনফিগারেশন, এইগুলো কনফিউশন থাকে। তাহলে থার্মোডাইনামিক সিস্টেম, ম্যাক্রোস্টেট, ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন, মাইক্রোস্টেট আর মোস্ট ডমিনেটিং কনফিগারেশন, এই 5টা টার্ম তোমাকে ভালো করে বুঝতে হলো। এবার এই বোঝার রাস্তাতে তোমাকে থার্মোডাইনামিক ওয়েটটাকে ডিফাইন করতে হয়েছে আর পস্টুলেট অফ ইকুয়াল এ প্রাইরি প্রবাবিলিটি সেটাকে বলতে হয়েছে। ঠিক আছে, হয়েছে? আচ্ছা এবারে দেখো তাহলে আমার আলটিমেট উদ্দেশ্যটা কি। আমার আলটিমেট উদ্দেশ্য কি? আমার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টিকে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে আমি বুঝতে চাইছি। আমার আলটিমেট উদ্দেশ্যটা হচ্ছে যে ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টিকে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে আমি বুঝতে চাইছি। আর এর আগে যে ডিসকাশনসটা হলো সেখানে তো আমি কি বুঝলাম না, কোন একটা থার্মোডাইনামিক সিস্টেমে কোন একটা পার্টিকুলার ম্যাক্রো স্টেট যখন তুমি কনসিডার করছো তার আন্ডারে একটা মোস্ট ডমিনেটিং কনফিগারেশন আছে এবং সেই মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটা ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিকে কন্ট্রোল করবে। তাহলে আমার আলটিমেটলি উদ্দেশ্য যদি এরকম হয় যে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টিকে বুঝবো, তাহলে আমাকে কি করতে হবে? মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটাকে বের করতে হবে, কারণ মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিকে মোরালেস সোললি কন্ট্রোল করে। আচ্ছা তাহলে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন বের করবো কি করে? না এমন একটা কনফিগারেশন যার জন্য ডব্লিউটা হচ্ছে ম্যাক্সিমাম। তার মানে এই যে পার্টিকেলগুলো বিভিন্ন এনার্জি লেভেলে এমনভাবে সাজানো গোছানো থাকবে বা ডিস্ট্রিবিউটেড থাকবে যাতে করে ডব্লিউটা ম্যাক্সিমাম হয়। আর যার ডব্লিউ ম্যাক্সিমাম সেটা হচ্ছে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। আর মোস্ট ডমিনেটিং কনফিগারেশন তোমার সেটাই ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিকে কন্ট্রোল করবে। তাহলে উই হ্যাভ টু ফাইন্ড দ্য মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। আমার মেজর টাস্কটা হচ্ছে উই হ্যাভ টু ফাইন্ড দ্য মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। দিস মিনস we have to find the distribution of particles in various quantum states in such a way that the thermodynamic weight is maximum. But thermodynamic weight depends on the nature of the particle. This is very very important. যে তোমাকে যেটা করতে হবে আমি সেটা পরের পাতায় আসছি। যেটা কথা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিকে বুঝতে গেলে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটাকে পেতে হবে। মোস্ট ডমিনেটিং কনফিগারেশন একটা কনফিগারেশন যার জন্য ডব্লিউটা ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে পার্টিকেলগুলোকে এমনভাবে অ্যারেঞ্জ করতে হবে যাতে করে ডব্লিউটা ম্যাক্সিমাম হয়। মোস্ট ডমিনেটিং কনফিগারেশন পেয়ে গেল, সেইখান থেকে তোমাকে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিগুলোকে বের করতে হবে। আচ্ছা এবারে কথাটা হচ্ছে যে পার্টিকেলগুলোকে আমি তার আমার মতো করে সাজিয়ে দিলাম এমন করে যাতে করে ডব্লিউটা ম্যাক্সিমাম হয়, সেটা তো করলে হবে না। অনেক ক্ষেত্রে না রেস্ট্রিকশন আছে। তুমি ধরো এরকম হলো যে এরকম বলা হলো যে তোমার তুমি একটা বিয়ে বাড়িতে খেতে গেছো, তুমি সেখান থেকে মানে সবচেয়ে মানে বেশি দাম মানে মানে কে কত বেশি টাকার খেতে পেরেছে সেটা যদি তোমাকে ঠিক করতে হয় তুমি কি করবে? যে সবচেয়ে দামি যে জিনিসটা আছে সেই সবচেয়ে মানে ভাত ডাল এসব খেলে না তুমি সরাসরি হচ্ছে মাটন বা ইলিশ মাছ বা চিংড়ি মাছে চলে গেলে। হ্যাঁ, তার মানে তুমি যদি এরকম করো যে ঠিক আছে বাবা আমার শুধু উদ্দেশ্যটা হচ্ছে সবচেয়ে বেশি খরচটাকে করা, বেশি খরচটাকে করা, তুমি প্রথম থেকেই হচ্ছে মানে ভাত ডাল কিচ্ছুর দিকে তাকালে সোজাসুজি ইলিশ মাছে চলে গেলে তুমি নিজের মতো করে 15টা 20টা 25টা ইলিশ মাছ খেয়ে চলে এলে। কিন্তু যদি এরকম রেস্ট্রিকশন থাকে, যদি বলে যে না ইলিশ তো বাবা একটার বেশি দেওয়া যাবে না, তোমার ভাত ডাল যত কিছু তুমি নাও ইলিশ একটার বেশি দেওয়া যাবে না, এরকম যদি কোনো রেস্ট্রিকশন দেওয়া যায় দিয়ে দেয়, বা ইলিশ তোমার দুটোর বেশি দেওয়া যাবে না এরকম যদি কোনো রেস্ট্রিকশন দিয়ে দেয়, তাহলে কি হচ্ছে? তা তোমাকে তো তখন একটুখানি ভাবতে হবে। এখানেও ঠিক একই রকম ব্যাপার, ডব্লিউটা তো ম্যাক্সিমাম তুমি করবে বলছো, কিন্তু তোমার এই যে ডিস্ট্রিবিউশনটা যখন তুমি করবে সেই ডিস্ট্রিবিউশন করে না বিভিন্ন পার্টিকেলের উপরে ডিস্ট্রিবিউশনটা নির্ভর করে। তাহলে আমরা সেইটাই আসছি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি 3 রকমের ডিস্ট্রিবিউশন আছে 3টে ডিফারেন্ট টাইপস অফ পার্টিকেলসের জন্য। একটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা, একটা হচ্ছে বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশন ফর্মুলা, একটা হচ্ছে ফেরমি ডিরাক ডিস্ট্রিবিউশন ফর্মুলা। তাহলে হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান, বোস আইনস্টাইন এবং ফেরমি ডিরাক এই 3টে ডিফারেন্ট কাইন্ড অফ ডিস্ট্রিবিউশন বের করার জন্য 3টে ডিফারেন্ট টাইপস অফ পার্টিকেলস লাগে। সেই জন্য আমরা যদিও কোয়ান্টাম মেকানিক্সের সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেল তার কোয়ান্টাম মেকানিক্স নিয়ে পরে অনেক কথাবার্তা বলবো, অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল হ্যানা তানা বলবো আর কি। এটা এখানে আমাদের তোমার সিস্টেম অফ যে আইডেন্টিক্যাল পার্টিকেল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের কনটেক্সটে সামান্য উপর একটুখানি কথাবার্তা বলে দেওয়া দরকার, সেটা আমি বলছি।
প্রথম কথা হচ্ছে আইডেন্টিক্যাল পার্টিকেলস কাকে বলে। আইডেন্টিক্যাল পার্টিকেল হচ্ছে ইফ দ্য পার্টিকেলস হ্যাভ এক্স্যাক্টলি দ্য সেম ইন্ট্রিনসিক প্রপার্টি দেন দ্য পার্টিকেলস আর সেড টু বি আইডেন্টিক্যাল পার্টিকেল। মানে ধরো দুটো ইলেকট্রন, ইন্ডিভিজুয়ালি এই ইলেকট্রনটা যা যা প্রপার্টি, এই ইলেকট্রনটা এক্স্যাক্টলি সেই প্রপার্টি। বা ধরো তোমার একই কোম্পানির তৈরি দুটো নতুন পেন তুমি কিনেছো, দেখো দুটো পেনের মধ্যে কোনো দিক থেকে কোনো রকম ভাবে তফাৎ তুমি দেখতে পাচ্ছ না। তাহলে ক্লাসিক্যাল এবং কোয়ান্টাম পার্টিকেল তারা আইডেন্টিক্যাল হতে পারে। ধরো তোমার একটা পার্টিকুলার ব্র্যান্ডের তৈরি তুমি ধরো একটা ক্রিকেট বল তুমি নিয়েছো, প্রত্যেকটা বল একদম একই রকমের দেখতে, একটার সঙ্গে আরেকটা কোনো তফাৎ নেই। তাহলে কি হচ্ছে না, ইফ দ্য পার্টিকেল হ্যাভ এক্স্যাক্টলি দ্য সেম ইন্ট্রিনসিক প্রপার্টিজ দেন পার্টিকেলস আর সেড টু বি আইডেন্টিক্যাল পার্টিকেল। আর আইডেন্টিক্যাল পার্টিকেলকে প্রথমে মেজর দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইজেবল, আর একটা কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইজেবল। আচ্ছা, ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল আবার ডিস্টিংগুইজেবল কেমন করে হলো? তাহলে আইডেন্টিক্যাল এবং ডিস্টিংগুইজেবল ইনডিস্টিংগুইজেবল এটার মধ্যে কিন্তু বেসিক্যালি তফাৎ থাকছে। তাহলে আইডেন্টিক্যাল সে আবার ডিস্টিংগুইজেবল হতে পারে কি করে? না, কারণটা হচ্ছে যে দেখো এই এই যে ক্লাসিক্যাল পার্টিকেলগুলোর ক্ষেত্রে কোনো আনসার্টেনিটি প্রিন্সিপাল নেই। অর্থাৎ এই পার্টিকেলটা সে তার মতো করে একটা ট্র্যাজেক্টরি, ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি যে মুভ করছে, আর একটা পার্টিকেল মুভ করছে, ধাক্কি হলো, ধাক্কা থেকে কোন পার্টিকেলটা কোন দিকে যাচ্ছে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ। তার মানে পার্টিকেলগুলো আইডেন্টিক্যাল হলেও তাদের যে একটা ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি আছে, এই ট্র্যাজেক্টরি দিয়ে তাদেরকে তুমি কিন্তু ডিস্টিংগুইশ করতে পারছো। হয় আজ পার্টিকেলে কিন্তু ওয়েভ ক্যারেক্টার চলে আসে, তো এক নম্বর পার্টিকেল যাচ্ছে সে একটা ঢেউয়ের মতো, দু নম্বর পার্টিকেল যাচ্ছে একটা ঢেউয়ের মতো, একটা ধাক্কি করে একটা রেজাল্টেন্ট ওয়েভ তৈরি হলো, রেজাল্টেন্ট ঢেউ তৈরি হলো। রেজাল্টেন্ট ওয়েভটা কার ঢেউ, এক নম্বরে না দু নম্বরে, সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না। অর্থাৎ তোমার এই ধাক্কার পরে, ইন্টারাকশনের পরে কোন পার্টিকেলটা কোন দিকে যাচ্ছে তুমি কোনোভাবেই ডিস্টিংগুইশ করতে পারছো না। তো এরা হচ্ছে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যাদের ওয়েভ নেচার আছে, এবং এরা হচ্ছে ইনডিস্টিংগুইজেবল। কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল ডু নট হ্যাভ ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি, হেন্স দেয়ার এটা ডিস্টিংগুইজেবলটা ভুল হয়ে গেছে, এটা ইনডিস্টিংগুইজেবল হবে, ইনডিস্টিংগুইজেবল। হ্যাঁ, তার মানে কি বললাম? বললাম হচ্ছে দেখো যে ফর ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল দেয়ার ইজ নো হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, and position and momentum of the particle can be determined simultaneously with arbitrary precision. These particles have well-defined trajectory. It is this trajectory which distinguishes two classical identical particles. আর কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যদি হতো তাহলে তাদের মধ্যে আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে, আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে যাওয়ার জন্য তোমার ওই মানে কোন পার্টিকেলটা অ্যাকচুয়ালি আফটার ইন্টারেকশন কোন দিকে যাচ্ছে সেটা তুমি মানে তার ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি নাই আর কি, ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি নাই বলে তুমি তাদেরকে আলাদা করতে পারছো না। তাহলে কি হলো দেখো, আইডেন্টিক্যাল পার্টিকেল, ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যদি হয় তাদের ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি আছে, কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল তাদের ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি নেই। সেই ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরিটা তোমায় ঠিক করে দিচ্ছে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল তারা বেসিক্যালি ডিস্টিংগুইজেবল, আর কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল তারা ইনডিস্টিংগুইজেবল। আচ্ছা, এবারে এই ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যেগুলো আমি বললাম যারা ডিস্টিংগুইজেবল তাদেরকে বলা হয় বোলজনস, BOLTZN। বোলজনস হচ্ছে বোলজম্যানের নাম অনুযায়ী বোলজন, এবং এর যে করসপন্ডিং ডিস্ট্রিবিউশন ফর্মুলা সেটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা। ঠিক আছে। আচ্ছা, উল্টো দিকে যখন তোমার কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস হচ্ছে কি হচ্ছে, বাট ফর কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল দেয়ার ইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, হেন্স position and momentum of the particle cannot be determined simultaneously with arbitrary precision. This means the quantum particle have no well-defined trajectory. Hence, quantum identical particles are indistinguishable. The classical identical particle distinguishable, quantum identical particle indistinguishable. এবারে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল দু রকমের হতে পারে। কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইজেবল তারা দু রকমের হতে পারে। একটা গ্রুপ অফ পার্টিকেল যাদেরকে বলে বোসনস, আমাদের সত্যেন্দ্রনাথ বোস তার নাম অনুযায়ী, আর একটা টাইপ অফ পার্টিকেল যারা ফেরমিয়ন্স, হ্যাঁ, যারা যেটা হচ্ছে এনরিকো ফেরমির নাম অনুযায়ী। তাহলে এবারে বোসনস এবং ফেরমিয়ন্সের মধ্যে তফাৎটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, এটা যখন ওই কোয়ান্টাম মেকানিক্সে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল তার কোয়ান্টাম মেকানিক্স করবে তখন ডিটেলে তুমি বুঝতে পারবে। এখানে জাস্ট ইনফরমেশন হিসেবে একটুখানি মনে রেখে দাও যে ফেরমিয়ন্সের ক্ষেত্রে ওভারঅল ওয়েভ ফাংশনটা সেটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক হয়। আমি এই যে মানে যখন কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইজেবল তাদের ওয়েভ ফাংশনগুলো আইদার সিমেট্রিক নাহলে অ্যান্টিসিমেট্রিক হয়, যাকে ইনডিস্টিংগুইজেবিলিটি প্রিন্সিপাল বলে। ফেরমিয়ন্সের ক্ষেত্রে ওটা অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন হবে, বোসনের ক্ষেত্রে হচ্ছে তোমার সিমেট্রিক ওয়েভ ফাংশন হয়। আর ফেরমিয়ন সে বেসিক্যালি তোমার পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল ওবে করে, এবং তার জন্য কোনো একটা পার্টিকুলার কোয়ান্টাম স্টেটে একটার বেশি পার্টিকেল থাকতে পারে না। আর হয় যে বোসন তারা কিন্তু পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল ওবে করে না,
সেখানে একটা কোয়ান্টাম স্টেটে একের বেশি পার্টিকেল চাইতে থাকতে পারে। আর ফেরমিয়ন্সের ক্ষেত্রে ওভারঅল স্পিনটা হচ্ছে হাফ ইন্টিগ্রাল অড ইন্টিগ্রাল মাল্টিপল অফ হাফ, অর্থাৎ হাফের অড ইন্টিগ্রাল মাল্টিপল, সেটা হচ্ছে তোমার ওভারঅল স্পিন কোয়ান্টাম নাম্বারটা। আর যখন বোসন তুমি কনসিডার করবে তার সবসময় ইন্টিগ্রাল স্পিন পাবে, মানে ফেরমিয়ন্সের ক্ষেত্রে হাফ, 3/2, 5/2 ইত্যাদি ইত্যাদি, বোসনের ক্ষেত্রে 0, 1, 2, 3, 4 ইত্যাদি ইত্যাদি এটা। আর ফেরমিয়ন্স গুলো ফেরমি ডিরাক ডিস্ট্রিবিউশন ফর্মুলা ওবে করে, আর বোসন গুলো হচ্ছে বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশন ফর্মুলা ওবে করে। তার মানে কি হলো দেখো, যে 3 রকমের পার্টিকেলস, কেউ হচ্ছে বোলজন, কেউ হচ্ছে তোমার ফেরমিয়ন্স, কেউ হচ্ছে বোসন, প্রত্যেকটা প্রপার্টি আলাদা আলাদা। বোলজন সে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স ওবে করে, ফেরমিয়ন সে ফেরমি ডিরাক স্ট্যাটিস্টিক্স ওবে করে, আর বোসন হচ্ছে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স ওবে করে। তার মানে এটা 3টে ডিস্ট্রিবিউশন ফর্মুলা 3টে ডিফারেন্ট টাইপস অফ পার্টিকেলসের জন্য, এবং কোন পার্টিকেলের জন্য কোন ডিস্ট্রিবিউশন ফর্মুলা সেটা আমি এখানে দেখে নিতে পারবো। তো দেখো তাহলে আমরা তোমার কতদূর আলোচনা করলাম, তাহলে আমরা বেসিক আলোচনাগুলোকে করে ফেলেছি। তাহলে প্রথম থেকে ফিরে এসো, তাহলে একদম সাবজেক্টটাকে ইন্ট্রোডিউস করেছি প্রথম 6টা স্লাইডের মধ্যে, ঠিক আছে, যে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স কি, সে কেমন করে কাজ করে, তার স্কোপ, অ্যাপ্লিকেবিলিটি কি, ইত্যাদি ইত্যাদি। তারপর আমি টেকনিক্যালিটিজের জায়গায় ঢুকলাম। প্রথমে আমি কিছু টার্মস বা টার্মিনোলজি ইন্ট্রোডিউস করলাম, যে টার্মস বা টার্মিনোলজিগুলো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে বহুল ব্যবহৃত হবে। তার মধ্যে সবগুলোকে করে ফেলেছি সেরকম না, কয়েকটা করেছি। একটা হচ্ছে ম্যাক্রোস্টেট, আচ্ছা থার্মোডাইনামিক সিস্টেম, ম্যাক্রোস্টেট, ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন, মাইক্রোস্টেট, থার্মোডাইনামিক ওয়েট, postulate of equal a priori probability, আর মোস্ট ডমিনেটিং কনফিগারেশন, এগুলো আমরা আলোচনা করেছি। তারপরে যে বিভিন্ন ডিস্ট্রিবিউশন ফর্মুলাগুলো আছে 3টে, ম্যাক্সওয়েল বোলজম্যান, ফেরমি ডিরাক এবং বোস আইনস্টাইন, কোন ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা কোন টাইপ অফ পার্টিকেলের জন্য অ্যাপ্লিকেবল সেটা আমরা এখানে উল্লেখ করেছি। এটা তাহলে এরপর আমাদের নেক্সট যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে যে 3টে ডিস্ট্রিবিউশন ফর্মুলা ডেরিভেশনটাকে করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা, তার ডেরিভেশন। তার জন্য ডব্লিউর এক্সপ্রেশনটা তোমায় নিতে হবে। ডব্লিউর এক্সপ্রেশনটা থেকে তোমাকে এমন একটা ডিস্ট্রিবিউশন বের করতে হবে যেখানে ডব্লিউ তোমার ম্যাক্সিমাম হয়, এটা ঠিক আছে। তাহলে আমাকে যেটা করতে হচ্ছে যে ওই দেখবে মানে মানে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা ভ্যালিড কার জন্য, ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইশেবল তাদের জন্য। তাদের জন্য থার্মোডাইনামিক ওই ডব্লিউর যে ফর্মুলা আমাদের জানা ছিল, n ফ্যাক্টোরিয়াল পাই ওভার i ni টু দি পাওয়ার gi টু দি পাওয়ার ni বাই ni ফ্যাক্টোরিয়াল, এটা আমি দেখেছি। তাকে ডব্লিউটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। ম্যাক্সিমাইজ করতে গেলে তোমার দেখবে ওই মানে তোমার একটা ফ্যাক্টোরিয়াল কোয়ান্টিটি ডেরিভেটিভ করতে হবে। ফ্যাক্টোরিয়াল কোয়ান্টিটি ডেরিভেটিভটাকে অ্যাভয়েড করার জন্য তুমি ডব্লিউকে ম্যাক্সিমাইজ না করে এলএন ডব্লিউকে ম্যাক্সিমাইজ করে, যাতে করে তুমি স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটাকে ব্যবহার করতে পারো। এইটা একটা। আর একটা যেটা সেটা হচ্ছে যে কিছু তোমার কনস্ট্যান্ট আছে। কনস্ট্যান্ট মানে হচ্ছে ধরো একটা গিভেন ম্যাক্রোস্টেটের মধ্যে আছি বলে তুমি জাস্ট তোমার মতো করে পার্টিকেলগুলোকে এদিক ওদিক সেদিক করে ডিস্ট্রিবিউট করলে শুধু টার্গেটটা হচ্ছে ডব্লিউটাকে ম্যাক্সিমাইজ করবো, শুধু সেইটুকু ভাবলে হবে। তার সঙ্গে দুটো কনস্ট্যান্ট আছে। কনস্ট্যান্টগুলো কি কি? কনস্ট্যান্টগুলো হচ্ছে টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট, টোটাল ভলিউমটাকে কনস্ট্যান্ট, টোটাল নাম্বার অফ পার্টিকেলসটা কনস্ট্যান্ট। তাহলে এটাকে মাথায় রাখতে হবে। তার মানে একটা গিভেন থার্মোডাইনামিক মানে ম্যাক্রোস্টেটে আছি মানে এন ভিই কনস্ট্যান্ট, তাহলে এন ভিই কে কনস্ট্যান্ট রেখে এই পার্টিকেলগুলো বিভিন্ন এনার্জি লেভেলে সাজাও, সাজিয়ে তুমি মানে এটাকে ওরা মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটাকে বের করো। তাহলে এই যে কিছু কন্ডিশন আছে, কিছু রেস্ট্রিকশন আছে, সেটাকে রেস্ট্রিক্টেড সামেশন বলা হচ্ছে, সেটাকে আমাদের দেখতে হবে। সেটাকে তোমার ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লাই, সেটা দিয়ে এটাকে সলভ করতে হয়। এটা হচ্ছে নেক্সট ক্লাসে যেটা আমরা করতে চলেছি। তো দেখো তাহলে আমি প্রথম ক্লাসে জাস্ট সাবজেক্টটাকে ইন্ট্রোডিউস করা হলো, বেসিক টার্মিনোলজি বলা হলো। নেক্সট ক্লাসে আমাদের এই কাজগুলোকে করতে হবে, মানে স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন, ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার, এই ম্যাথামেটিক্যাল জায়গাগুলোকে আমাকে একটু ইন্ট্রোডিউস করতে হবে। তার সঙ্গে সঙ্গে আমরা এখানে আরেকটা কাজ করে দেবো, সেটা হচ্ছে যে যেহেতু এখানে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, আর তোমাদেরকে ডেটা অ্যানালিসিস আছে, সেটাও তোকে বলা হয় স্ট্যাটিস্টিক্স বলা হয়। তাহলে ওই দুটোকে মাথায় রেখে আমি নেক্সট ক্লাসে এই স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের একটা ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড তৈরি করতে গিয়ে তোমার কিন্তু এই যে ডেটা অ্যানালিসিস যে পার্টটা থাকে, ডেটা অ্যানালিসিস পার্টটাও কিন্তু এর মধ্যে আমি করে নেব, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস আমাদের একসাথে হয়ে যাবে, স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সটা হয়ে যাবে, আর ডাটা অ্যানালিসিস যে পার্টটা তোমাদের আছে আর কি, হ্যাঁ, যেখানে তোমার এরর, অ্যাকিউরেসি, প্রিসিশন, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হ্যাঁ, লিস্ট স্কোয়ার ফিটিং, এই টাইপের কতগুলো জিনিস তোমার আছে, সেই জিনিসগুলো এখানে আমাদের বলা হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আজকে যতটুকু জিনিস আমাদের বলতে চেয়েছিলাম। হ্যাঁ, তো দেখো কারো যদি কিছু অসুবিধা থাকে আমায় বলতে পারো।
বলো, কারো কাছে কিছু বলার থাকে বলো। ঠিক আছে তো সব? দেখছো? প্রথম দিকটা একটুখানি ডিটেলে পড়বে। হ্যাঁ, মানে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সটা ভালো করে ডিটেলে পড়ে নাও। তার সঙ্গে সঙ্গে ডেটা অ্যানালিসিস, এই দুটো পার্ট আমাদের আগস্ট মাসে এই দুটো পার্ট আমরা করে নেবো। আমি একটা রুটিন করে দেবো, কিন্তু আগস্ট মাসের মধ্যে এই পার্টটা আমরা করে দেবো। তার জন্য যদি আমাদের কিছু এক্সট্রা ক্লাস দিতে হয় আমরা দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি এই সপ্তাহের জন্য কালকে কালকে সকালটা কি তোমাদের ফাঁকা আছে সবাই? কাল একদম সকালটা ঘন্টা দেড়েকের মতো সময়। হ্যাঁ, তাহলে কালকে কালকে সকালে তাহলে এর এর যে সেকেন্ড লেকচারটা আমরা বলে দেবো। ঠিক আছে? তা কালকে সকালে ওই ঘন্টা দেড়েকের মতো একটা সময় একটুখানি ফাঁকা রেখো। হ্যাঁ বলো। আচ্ছা, টিএম কটা থেকে নেবে? একটু 9টা ফটা থেকে নেবে? তাহলে দেখো আমার 8:30টার মধ্যে ছেড়ে দেবো, 7টা থেকে 8:30। যাকে মানে যেটা মানে মানে আমাকে তো আমার মতো করে চলতে হবে। এবারে তুমি যদি দুটো ক্লাস কোয়েনসাইড করে তাহলে তোমার পছন্দের মতো একটা করবে আর একটা করবে না আর কি পারবে। আর যদি স্যারকে বলে স্যার যদি অ্যাডজাস্ট করে 9টার পরে করে দেয়, আমি 8:30 8:40-এর মধ্যে ছেড়ে দেবো। আজকে যেমন ছেড়ে দিচ্ছি এর মধ্যে আমি ছেড়ে দেবো। ঠিক আছে? স্যার যদি সেটা মানে অ্যাডজাস্ট করে নেয় তাহলে ঠিক আছে। ঠিক আছে, হলো? ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ।